আমরা নেতাজি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে আমাদের সভা আহ্বান করছি। আপনারা আমাদের সভামঞ্চে চলে আসুন। পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা নির্ধারিত সময়ে আমাদের সবার কাজ শুরু করব এবং যেটি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের রূপকার, আমাদের প্রার্থী, সুপরিচিত, সবার পরিচিত মাননীয় শ্রীযুক্ত মন্টুরাম পাখিরা মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সেই সঙ্গে আমাদের মদনদা আছে, মদনদা উপস্থিত হয়েছেন। মাননীয় সভাপতি কাকদ্বীপ পঞ্চায়েত সমিতি উপস্থিত আছেন, মাননীয় মলয় কুমার চক্রবর্তী মহাশয় সভাপতি কাকদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি, এবং যে সমস্ত আমাদের সভ্য বন্ধুগণ আপনারা দাঁড়িয়ে আছেন সভা মঞ্চের ঠিক ডান দিকে, আপনারা নিচে নেমে বসে যান। অনেক ভালো বসার জায়গা, সুন্দর পরিবেশ। এত সুন্দর পরিবেশে এত ভালো বসার জায়গা রেখে আপনারা দাঁড়াবেন না। যেটা একটু দেখতে বেমানান লাগছে, আপনারা একটু নেমে বসে যান। আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু বসে যান। আর আমি এই বিষয়ে আমাদের যারা আজকের এই অনুষ্ঠানের তত্ত্বাবধানে আছে, আমি অনুরোধ করব সালাউদ্দিন, তোমরা এই বিষয়টা একটু দেখে নাও। মা বোনদের কোনোভাবেই সভাস্থলে আসতে অসুবিধা না হয় রাস্তায়, সেই জায়গা তোমরা লক্ষ্য রাখো। এবং আমাদের যে সমস্ত বন্ধুগণ আপনারা মোটরসাইকেল নিয়ে আসছেন, আমি অনুরোধ করব আপনারা মোটরসাইকেলগুলো নিয়ে আমাদের হসপিটালের মাঠে রেখে আসুন। সেই সঙ্গে আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমাদের সোদপুকুর বুথের মাননীয় রবিরাম হালদার মহাশয় নেতৃত্বে এবং আরো যারা নেতৃবৃন্দ প্রত্যেকের নেতৃত্বের তত্ত্বাবধানে, এবং আমাদের মঞ্চে উপস্থিত আছেন মাননীয় এরাদ আলী শেখ মহাশয়, এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন সোদপুকুর বুথের মাননীয় সদস্যা। সেই সঙ্গে একটা সুন্দর তৃণমূল কংগ্রেসের জয়গান গাইতে গাইতে অনেক বড় মিছিল সহযোগে আমাদের মঞ্চের দিকে আসছে, যার নেতৃত্বে আছে মাননীয় সেলিম শেখ মহাশয়, উপপ্রধান এক্স রবিরাম হালদার মহাশয়, মাননীয় মোজাম শেখ মহাশয় নেতৃত্বে আছেন মিছিলের, এবং সুবিশাল মিছিল আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছে। আমি আমাদের মঞ্চে, আমাদের সভাস্থলে আমাদের আহ্বান করছি এই মিছিলটিকে। আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিকবৃন্দ, সর্ব সমর্থক আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছেন। এটা আমাদের কাছে অত্যন্ত দর্শনীয় বিষয়, এটা অত্যন্ত আনন্দের বিষয়। এই যে মানুষের, আমি মাননীয় বাকিবুল্লাহ ভাঙ্গি মহাশয়ের অনুমতিক্রমে আমাদের আসরের জামাতের আগে আমি সবার কাজের প্রথম পর্ব বরণ প্রক্রিয়া আমি শুরু করব। সেই সঙ্গে আমি এই আজকের সভার নির্বাচনী এই বিশাল সভার সভাপতি গঠন করব। তো আজকের এই সভার সভাপতি হিসাবে আমি মাননীয় নেতাজি অঞ্চলের এক্স প্রধান মাননীয় কাউসার আলী শেখ মহাশয়ের নাম প্রস্তাব করছি। আমরা এই পুরস্কার সর্বন্ধকরণ সমর্থন করছি। মাননীয় কাউসার আলী শেখ মহাশয় বরণ করে নেবেন উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে বরণ করে নেবেন আজকে সভা সভাপতি মাননীয় এক্স প্রধান নেতাজি গ্রাম পঞ্চায়েত মাননীয় কাউসার আলী শেখ মহাশয়কে। সালাউদ্দিন মীর মহাশয় সভাপতি দবাচক বুথ কমিটি। একবার হাততালি হোক মাননীয় কাউসার আলী শেখ মহাশয়ের জন্য, একবার জোরে হাততালি।
মাননীয় কাউসার আলী মহাশয়কে আমরা আজকের এই সভায় বিশেষ সম্মানে ভূষিত করলাম। এরপরে আমরা বরণ করে নেব আজকের আমাদের এই সভার মূল আকর্ষণ, আমাদের মধ্যমণি কাকদ্বীপের রূপকার, আমাদের সবাইয়ের সুপরিচিত 8 থেকে 80 আমরা সবাই ভালোবাসি আমাদের মাননীয় কাকদ্বীপ বিধানসভার প্রার্থী মাননীয় শ্রীযুক্ত বন্টুরাম পাখিরা মহাশয়। বরণ করে নেবেন আজকের আমাদের সভার সভাপতি মাননীয় কাউসার আলী শেখ মহাশয়। একবার হাততালি হোক সবাই। জয় বাংলা, জয় বাংলা। উত্তরীয় এবং ব্যাচ পড়াচ্ছেন মাননীয় নেতাজি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি বাকিবিল্লাহ ভাঙ্গি মহাশয়। আরো একবার হাততালি হোক। এরপরে আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি, আমাদের এই এলাকার ভূমিপুত্র, আমাদের সবাইয়ের পরিচিত মাননীয় মাস্টারমশাই শ্রীযুক্ত মদন মোহন হালদার মহাশয়। মদনদাকে আমরা উত্তরীয় এবং ব্যাচ দিয়ে বরণ করে নেব। বরণ করে নেবেন আব্দুর রউফ ভাঙ্গি মহাশয়। সদস্য আব্দুর রউফ ভাঙ্গি মহাশয়, মাননীয় মাস্টারমশাই শ্রীযুক্ত মদন মোহন হালদার মহাশয়কে আমরা উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে বরণ করে নেব। আজকের এই সভায় একান্ত আপন হিসাবে বরণ করছেন মাননীয় আব্দুর রউফ ভাঙ্গি মহাশয়। একবার হাততালি হোক। জয় বাংলা, জয় বাংলা। এরপরে আমরা বরণ করে নেব কাকদ্বীপ বিধানসভার তৃণমূল কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি মাননীয় মলয়বাবু মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। বরণ করে নেবেন মাননীয় বিশিষ্ট সমাজসেবী, এই এলাকার ভূমিপুত্র মাননীয় আকরাম হোসেন লস্কর মহাশয়। উত্তরীয় ব্যাচ দিয়ে বরণ করিয়ে নেবেন মাননীয় আকরাম হোসেন লস্কর মহাশয়। আরো একবার হাততালি চাইব। জয় বাংলা, জয় বাংলা। এরপরে আমরা বরণ করে নেব মাননীয় প্রীতম দাকে। বরণ করে নেবেন ব্যাচ এবং উত্তর দিয়ে মাননীয় রেজওয়ান হোসেন ডাক্তার দা। ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন মাননীয় প্রীতম দাকে। আজকের এই সভায় সুন্দরবন সাংগঠনিক জেলা ছাত্র পরিষদের মাননীয় সভাপতি, বিশিষ্ট নেতৃত্ব কাকদ্বীপ ব্লক। একবার জোরে হাততালি হোক। জয় বাংলা, জয় বাংলা। এরপরে আমরা বরণ করে নেব মাস্টারমশাই অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ এরাদ আলী শেখ মহাশয়কে। বরণ করছেন গিয়াসউদ্দিন হালদার, সদস্য মানিক ঠাকুর চক বুথ। ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে বরণ করবেন গিয়াসউদ্দিন হালদার মহাশয়। আরো একবার জোরে হাততালি, আরো একবার। জয় বাংলা, জয় বাংলা। এরপরে আমরা বরণ করব মাননীয় ইউনুস আলী মীর মহাশয়কে। বরণ করবেন মাননীয় তপন দা। ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে বরণ করবেন মাননীয় তপন দা। আমাদের যারা আছে এক এক করে সকলে বরণ করবে। এরপরে আমরা বরণ করে নেব অবসরপ্রাপ্ত শিক্ষক মাননীয় আব্দুল মোন্না ভাঙ্গি মহাশয়কে। ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন মাননীয় মুক্তার আলী শেখ মহাশয়, সদস্য কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির। এরপরে আমরা বরণ করে নেব মাননীয় বাকিবিল্লাহ ভাঙ্গি মহাশয়, নেতাজি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি আমাদের মধ্যে উপস্থিত। আমরা বরণ করে নেব। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় প্রধান সাহেবা, নেতাজি অঞ্চল মাননীয় প্রধান সাহেবা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উনি একটু আহত আছেন, পায়ে চোট। মাননীয় নাসিমা ভাঙ্গি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের সভায়।
এরপরে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় বাকিবিল্লাহ ভাঙ্গি মহাশয়কে। বাকিবিল্লাহ ভাঙ্গি মহাশয়কে বরণ করছেন, ওর নাম ভালো নাম ইমরান হোসেন, ইমরান হোসেন শেখ ভুলো। একবার হাততালি হোক সবাই, আরো একবার বলবো জয় বাংলা, জয় বাংলা। আমাদের নেতাজি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি বাকিবিল্লাহ ভাঙ্গি মহাশয়কে আমরা ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে বরণ করলাম। এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হ্যালো, মঞ্চে সকলে উপবিষ্ট আছে আমাদের খাদ্যের কর্মাধ্যক্ষ কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির শর্মিষ্ঠা তাঁতি আছে, আমার সদস্যরা আছে, আমি গিয়াস এবং লক্ষ্মী ডাক্তার তপন আছে। আমি সবাইকে বলবো, শর্মিষ্ঠাকে বলবো প্রত্যেকে তোমরা এক এক করে সবাইকে বরণ করে নেওয়ার জন্য আমি তাদেরকে বলবো সকলে উত্তরী এবং ব্যাচ দিয়ে সকলকে পরস্পর বরণ করে নেবেন। আজকে আর সবার যিনি সঞ্চালক আমাদের হাবিবুল্লাহকে ব্যাজ এবং উত্তর দিয়ে আমি বরণ করে নিচ্ছে। বরণ করে নেবেন আব্দুর রউফ ভাঙ্গি, হাবিবুল্লাহকে ব্যাজ এবং উত্তর দিয়ে বরণ করে নেবেন। আরে এই মালটা দিতে বলছিস, আরে তুই দিতে বলছিস না, আরে তুই এটা দিতে বলছিস। যাক, আমি তাদেরকে বলবো পরস্পরকে বরণ করে নিতে। আজকের আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে নেতাজি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে আজকের আমরা রামচন্দ্রনগর হসপিটাল মোড়ে এই জনসভায় সমস্ত তৃণমূল সৈনিক এবং কর্মী যারা মা বোনেরা সবাই যারা এসছেন এবং মঞ্চে উপবিষ্ট আছে আমাদের সকলের প্রিয়, সকলের দাদা, সকলের আপনজন, আমাদের নেতাজি গ্রাম পঞ্চায়েতের অভিভাবক যিনি বর্তমান প্রার্থী মাননীয় শ্রীযুক্ত মন্টুরাম পাকিরা উপস্থিত আছেন, আমাদের কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীযুক্ত মদন মোহন হালদার মহাশয় উপস্থিত আছেন, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আমাদের মাস্টারমশাই মলয় কুমার চক্রবর্তী উপস্থিত আছে, সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি ছাত্র পরিষদের প্রীতম হালদার মহাশয় উপস্থিত আছেন, আমাদের মাস্টারমশাই ইউরুজ সাহেব উপস্থিত আছেন, মাস্টারমশাই এরাজ সাহেব উপস্থিত আছেন। আবার জিতবে বাংলা। আমি নেতাজি গ্রাম পঞ্চায়েত থেকে বিগত বিধানসভা আমরা 1 নম্বরে লিড ছিলাম, এবার আমরা 1 নম্বরে লিড দিয়ে দেখিয়ে দেব কাকদ্বীপ ব্লককে আমরা যেন সেই উপহার দিতে পারি। এইটুকু সকলের কাছে আমি করজোড়ে নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। আপনারা সেই আশীর্বাদ আমাদের 29 তারিখে, এপ্রিলের 29 তারিখে সকাল সকাল মহামাটি মানুষ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হাত শক্ত করতে আমাদের সকলের প্রিয় প্রার্থী মাননীয় শ্রীযুক্ত মন্টুরাম পাকিরা মহাশয়কে আপনারা জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এইটুকু কথা বলছি, আপনাদের কাছে অনেক বলার সময় আছে। আমি আবার বুথে যাব, আপনাদেরকে নিয়ে আবার মিটিং করব, আবার সেখানে বিস্তারিত বলবো। আজকের আপনারা অনেক কথা এখানে যারা এসে তাদের মুখ থেকে শুনবেন, সেজন্য আমি এখানে দীর্ঘায়িত না করে আমার ক্ষুদ্র বক্তব্য আমি এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার নেতা আপনার নেতা মাননীয় শ্রীযুক্ত মন্টুরাম পাকিরা জিন্দাবাদ। হ্যালো, এখন আপনাদের সামনে কিছু মূল্যবান বক্তব্য পেশ করবেন আমাদের নির্বাচনের প্রাক্কালে সুন্দরবন সাংগঠনিক জেলা ছাত্র পরিষদের মাননীয় সভাপতি প্রীতম দা। আমি প্রীতম দাকে অনুরোধ করব আজকের এই নির্বাচনের প্রাক্কালে বিশাল জনসভা উপলক্ষে
তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে আপনি একটু বক্তব্য রাখবেন। এবং আমি অনুরোধ করব আজকের আমাদের এই সভা মঞ্চে অনুরোধ করব ভূতমল্লার পোল থেকে যে সমস্ত দাদা ভাইরা এসছেন আপনারা আমাদের সভা মঞ্চে আসবেন, আপনাদেরকে অনুরোধ করছি। সাদ্দাম দা, আপনি আমাদের মঞ্চে আসুন, আপনাকে অনুরোধ করছি, আহ্বান করছি আমাদের মঞ্চে। নমস্কার। আজ এই প্রাক নির্বাচনী সভায় নেতাজি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের ডাকে এই সভায় উপস্থিত আমাদের তথা কাকদ্বীপের সকলের প্রিয় 8 থেকে 80 সকলেই যাকে এক ডাকে চেনে সেই প্রিয় মানুষ, বাংলার জনগণ মন অধিনায়িকা, যাকে পুনরায় আবার প্রার্থী হিসেবে মনোনীত করেছে, বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী হিসেবে আবার পঞ্চমবারের জন্য মনোনীত করেছে, সেই প্রিয় প্রার্থী মন্টুরাম পাখিরা মহাশয়। উপস্থিত আছে কাকদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শিক্ষক মলয় চক্রবর্তী মহাশয়। উপস্থিত আছে কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শিক্ষক মদন মোহন হালদার মহাশয় এবং রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি। এছাড়া আপনাদের নেতাজি গ্রাম পঞ্চায়েতকে মন্টুরাম পাখিরা মহাশয় প্রিয় বিধায়কের প্রতিনিধি হিসেবে যিনি আপনাদের সুখ দুঃখে সবসময় পাশে থাকে, সেই অঞ্চল সভাপতি প্রিয় দাদা বাকিবিল্লা ভাঙ্গি মহাশয়। এছাড়া এই সভায় উপস্থিত সকল পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে শুরু করে বুথ সভাপতি, সকল অঞ্চল নেতৃত্ব, এছাড়া সামনে উপবিষ্ট অগণিত আমার মা বোন দাদা ভাই বয়োজ্যেষ্ঠ সবাইকে আমার বয়স অনুযায়ী প্রণাম সেলাম ভালোবাসা জানিয়ে আমি 2-4 কথা বলবো, কারণ আপনারা যার বক্তব্য শোনার জন্য অধিক আগ্রহে আছেন, খুব তাড়াতাড়ি আসছে। আচ্ছা, প্রথম শুরু করা যাক। আমরা 2011 সালে কেমন ছিলাম, আজ কেমন আছি। 2011 সালের আগে আপনার এই গ্রামে ইলেকট্রিকের খুঁটিটা পড়বে কিনা বা ইলেকট্রিক আসবে কিনা আপনারা কল্পনা করতে পেরেছিলেন? রাস্তা দূরের কথা, পানীয় জল দূরের কথা, আপনাদের বাড়ির সামনে বিপদে আপদে আপনারা পড়লে হয়তো আপনার বুথের কোনো নেতৃত্বের প্রতি আপনার ক্ষোভ থাকতে পারে, অঞ্চল নেতৃত্বের প্রতি ক্ষোভ থাকতে পারে, কিন্তু আপনি যখন প্রথম কোনো বিপদে পড়লে আপনার পাশে যত শত্রু হোক সবার আগে যে পৌঁছে যায় সেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সেই কর্মীটাই। তাই সুখ দুঃখে যাকে পাই 29 এপ্রিল সেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকে সামনে রেখে, তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সামনে রেখে আবার মমতা ব্যানার্জিকে পুনরায় চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে নবান্নে পৌঁছতে হবে, এই প্রতিজ্ঞা এখান থেকে নিতে হবে। আচ্ছা, 5 বছর পর পরিযায়ী শ্রমিকের মতো যারা একের পর এক 5 বছর অন্তর আসে, এসে নানা রকম প্রতিশ্রুতি দেয়, আপনাদের এখানে সম্ভবত আসে বি টিম হয়ে বিজেপির আইএসএফ সিপিএম জোট। এরা নিজেরা কিছু পারবে না, ভোট কাটুয়া হয়ে তৃণমূলের পথের কাঁটা হতে চায়। তাই ওদের থেকে সাবধান, নিজের ভোটটাকে, নিজের মূল্যবান ভোটটাকে সযত্নে 29 এপ্রিল ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে প্রিয় প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। এর কারণ আপনার লক্ষ্মীর ভাণ্ডার থাকবে কিনা, আগামী বাংলার ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি, বাংলার ঐতিহ্যকে যারা ভুলিয়ে দিতে চায়, উত্তরপ্রদেশ, গুজরাট, বিহার, ওখানকার কালচার যারা বাঙালিকে চাপাতে চায়, তাদের বিরুদ্ধে ভোট, বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষার ভোট। এখানে অধিকাংশ বাবুরা লুঙ্গি পরে আছে, ওরা এই লুঙ্গি পরা মানুষদেরকে বলে বাংলাদেশি।
আমরাও ঘরে থাকলে লুঙ্গি পরি। কিছুদিন আগে বাঙালি যখন অন্য রাজ্যে কাজে গিয়েছিল, বাংলা ভাষা বলার জন্য তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। আরে এরা মূর্খরা জানে না, এই বাঙালি জাতি পাঁচটা নোবেল পুরস্কার পেয়েছে। প্রথম বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। সেই বাঙালিকে এরা অপমান করছে, সেই বাঙালিকে এরা অক্ষুণ্ণ করছে ভারতের কাছে। যে বাঙালি প্রথম স্বাধীনতা সংগ্রামে রক্ত দিয়েছিল, সেই বাঙালিকে এরা অপমান করছে। এরা জানে না প্রয়োজন হলে দিল্লি কাঁপিয়ে দিতে পারে একমাত্র সাদা পারে, নীল পারে সাদা শাড়ি পরা বাংলার অগ্নিকন্যা। তাই এই ভোট আপনার আমার অনেক মূল্যবান ভোট। এই ভোটটা কোনো এখানে আইএসএফের প্রার্থী নেই, এখানে সিপিএম আর আইএসএফ জোট হয়েছে এবং কংগ্রেসেরও প্রার্থী আছে। বেকার জায়গায় না দিয়ে আপনাদের ভোটটা, মূল্যবান ভোটটা 29 এপ্রিল ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রিয় প্রার্থীকে আবার বিধানসভায় পাঠাতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে। আপনার এলাকার উন্নয়ন, সামাজিক যে সমস্ত প্রকল্পগুলো আছে, প্রকল্পগুলোকে বজায় রাখার জন্য ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রিয় প্রার্থীকে জয়যুক্ত করবেন। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সর্বোপরি প্রিয় প্রার্থী মন্টুরাম পাখিরা মহাশয় জিন্দাবাদ। এতক্ষণ আমরা মূল্যবান কিছু বক্তব্য শুনলাম। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের এই রাজনীতির প্রাক্কালে সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মূল্যবান বক্তব্য পেশ করলেন। ধন্যবাদ। এখনই আপনাদের সামনে কিছু মূল্যবান বক্তব্য পেশ করবেন আমাদের এই এলাকার ভূমিপুত্র, আমাদের দাদা, কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি মাস্টারমশাই শ্রীযুক্ত মদন মোহন হালদার মহাশয়। এখনই আমাদের সামনে নির্বাচনের প্রাক্কালে কিছু মূল্যবান মতামত, কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবেন। নমস্কার। আমার ঠান্ডা লাগার কারণে ভয়েসটা একদম বসে গেছে। আজকের আমাদের এই নির্বাচনী জনসভায় যিনি আজকের এই সভায় সভাপতি আমাদের কাউচার বাবু, এবং আমাদের যাকে কেন্দ্র করে আজকের এই সভা, আমাদের কাকদ্বীপ বিধানসভার বিধায়ক, আমাদের সকলের সুপরিচিত শ্রীযুক্ত মন্টুরাম পাখিরা মহাশয়, আর অল্প সময়ের মধ্যে উপস্থিত হবেন আমাদের প্রতিকুল রহমান। তারা বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আপনারা রয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন দক্ষিণ 24 পরগনার অর্থাৎ সুন্দরবন সাংগঠনিক জেলার ছাত্র পরিষদের সভাপতি প্রীতম হালদার সহ উপস্থিত রয়েছেন কাকদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মলয় চক্রবর্তী মহাশয়। উপস্থিত রয়েছেন আমাদের এই নেতাজি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি বাকিবুল্লাহ ভাঙ্গি মহাশয় থেকে শুরু করে সম্মানীয় প্রধান সহ পঞ্চায়েত সমিতির সকল সদস্যা সহ বুথ সভাপতিগণ, এছাড়া উপস্থিত রয়েছে রবীন্দ্র অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল নেতৃবৃন্দ এবং আমার তৃণমূল কংগ্রেসের সৈনিকবৃন্দ, এছাড়া উপস্থিত মায়েরা আছেন এবং আমাদের নেতাজি অঞ্চলের সকল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকবৃন্দের প্রত্যেকের আমার বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজকের আপনারা জানেন যে আমাদের নির্বাচনী ঘণ্টা বেজে গেছে, তাই আমাদের আগামী এই গতকাল আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী শ্রীযুক্ত মন্টুরাম পাখিরা মহাশয় নমিনেশন দাখিল করেছেন। তাই আমাদের সারা পশ্চিমবাংলার মতো আমাদের কাকদ্বীপের যে উন্নয়ন, সেই উন্নয়ন নিরিখে আমাদের সকলের পরিচিত মন্টুরাম পাখিরা মহাশয় তিনি আমাদের জোড়াফুলের প্রতীকে পদপ্রার্থী হয়েছেন। তাই আমরা কোনোভাবে
কণ্ঠিত না করে, গাফলতি না রেখে, কোনো ত্রুটি না রেখে আমাদের কাকদ্বীপ বিধানসভা থেকে তাকে বিপুল ভোটে জয়লাভ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং আগামী দিনে 2026 নির্বাচনে সেটাও করে দেখাবো। আমি বেশি কিছু বলবো না, বৃষ্টি হচ্ছে। আমি একটা কথা বলবো যে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে সারা ভারত জুড়ে, অর্থাৎ পশ্চিমবাংলা জুড়ে, বিজেপি নামক যে সাম্প্রদায়িক দলটি আমাদের পশ্চিমবাংলার উপরে, বাঙালির উপরে এবং ধর্মের উপরে যে আঘাত আনার চেষ্টা করছে, সেই আঘাতকে মোকাবিলা করার জন্য, এই সাম্প্রদায়িক দলকে মোকাবিলা করার জন্য আমাদের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়কে একত্রিত হতে হবে। তাই আপনাদেরকে বলবো যে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ রেখে এই নির্বাচনটাকে আমাদের করতে হবে। আমি ছোট্ট একটা গল্প বলে আমার বক্তব্য শেষ করব। একটা গৃহস্থে ইঁদুরের খুব উৎপাত হয়েছে। ইঁদুরের খুব উৎপাত। তা গিন্নিমা কর্তাকে বলছে যে চাল ডাল যা কিছু রাখি, ইঁদুর এত উৎপাত করছে, সে ঠিকভাবে রাখা যায় না। তা কর্তা বলল, আগামীকাল তো বাজার আছে, হসপিটাল বাজার থেকে একটা ইঁদুর মারার যন্ত্র কিনে নিয়ে আসবো। তাই এই স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে, ইঁদুরটা কিন্তু দূর থেকে শুনছে যে আমাকে মারার জন্য, আমাকে ধরার জন্য তারা আলোচনা করছে। সেই গল্পটা শুনে সেই বাড়িতে আরো কিছু পশু পাখি তারা একসঙ্গে বসবাস করত। সেই গল্প শুনে ইঁদুরটি প্রথমে চলে গেল পায়রার কাছে। বাড়িতে পায়রা ছিল। পায়রার কাছে গিয়ে বলছে, দেখো না আমি কি বিপদে পড়েছি। বলে, ভাই কি বিপদে পড়েছো? আমি সামান্য কি ধান চাল খাই, সে আমাকে মারার জন্য কর্তার গিন্নি আলোচনা করছে, ওই এরা যন্ত্র কিনে নিয়ে আসবে আমাকে মারার জন্য। পায়রা বলছে, ভাই দেখো আমি কিন্তু দুটো চাল ডাল চা খাই, আমাকে ওরা দিয়ে, সেইভাবে আমি খাওয়া দাওয়া করি। তোমার বিপদ তুমি দেখো, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না, আর এ বিষয়ে কোনো সুমতামত তোমার দিতে পারবো না। সে দুঃখের সহিত, একটা মুরগি ছিল, মুরগির কাছে গেছে, বলছে দেখো না আমাকে মারার জন্য এরকম ষড়যন্ত্র চলছে। মুরগি বলছে, দেখো আমাকে খুব যত্ন করে, সন্ধ্যা হলে আমাকে খোঁজ নেয়, অতএব আমি তোমার এ বিষয়ে থাকতে পারবো না। সে অগত্যায় চলে গেল কোথায় না, তার বাড়িতে ছাগল ছিল, একটা খাসি ছাগল পাটা, তার কাছে গেছে। বলছে দেখো না আমি তো বিপদে পড়ে গেছি, আমাকে সুপরামর্শ দাও, আমাকে বাঁচার একটা উপায় বের করে দাও। বলছে দেখো আমার এত যত্ন করে গিয়ে ঘাস কেটে খাওয়ায়, এটা খাওয়ায়, সব কিছু আমাকে কত জামাই আদর রেখেছে, আমি এ বিষয়ে তোমাকে কিছু হেল্প করতে পারবো না, তোমার পথ তুমিই দেখো। সে দুঃখের সহিত সে এক বুক দুঃখ নিয়ে বাড়ি চলে এসছে। তার রাত্রে যেই কথা ছিল যে বাজার থেকে যন্ত্র কিনে নিয়ে আসবে, কর্তা কিন্তু যন্ত্র কিনে নিয়ে এসেছে। তার রাত্রে যন্ত্র পেতে দিয়েছে। ভোর রাতে গিয়ে গিন্নির এত কৌতূহল, সকালটা হতে হতে গিন্নিমা গিয়েই দেখছে যে ইঁদুরটা পড়লো কিনা। তা অন্ধকারের মধ্যে যখনই ইঁদুর সেই ধরার যন্ত্রে হাত দিয়েছে, অমনি ইঁদুর ধরার যন্ত্রের সাপ না পড়ে, ইঁদুর না পড়ে সেখানে সাপ পড়ে গিয়েছিল। যখন ইঁদুর যন্ত্রে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে সাপের ছোবল মেরে দিয়েছে। ছোবল মারার সঙ্গে সঙ্গে গিন্নিমা তো অস্থির হয়ে উঠে যন্ত্রণায়। তখনই কর্তার কাছে গিয়ে বলছে দেখো না আমাকে ইঁদুর ধরার যে যন্ত্র কিনে নিয়ে এসেছিলে, সেখানে ইঁদুর পড়েনি, পড়ে যার সাপ পড়েছে, সাপটা আমাকে কামড়ে দিয়েছে। তখনই সঙ্গে সঙ্গে কর্তা কি করলো, আমরা কি করি, ওজাকে ডাকতে পাঠাই, গুণিনকে ডাকতে পাঠাই। সঙ্গে সঙ্গে গুণিনের খোঁজ করা হলো। গুণিন এসে বলল যে এর ঝাড়ফুঁক করার ক্ষেত্রে ঝাড়ফুঁক করা হবে, যদি বাড়িতে কালো বা সাদা পায়রা থাকে পায়রাটাকে নিয়ে এসো, কোথায় যাতে পায়রা ধরে নিয়ে এসো। তা বাড়িতে পায়রাটা ছিল, তারা পায়রাটাকে নিয়ে এসছে। নিয়ে আসার পরে ওরা ঝাড়ফুঁক করার ক্ষেত্রে কোথায় কেটে একটা ওখানে বসিয়ে দেয়, না গুণিনের যে কাজটা হয় আর কি। যখনই বসে যে পায়রা সঙ্গে সঙ্গে মারা গেছে। তা গিন্নিমা অসুস্থ, বাড়িতে লক্ষ্মীর দেখতে আসছে। তখন বললো এই যে বিপদের সময় কোথায় কি মাছ চাংড়া পাবো, মাছ চিংড়ি পাবো, বাড়িতে মুরগিটা আছে, তাহলে দুপুরে মুরগিটা মেরে দিই।
দাও মুরগিটা মেরে দাও। তা মুরগিটা মেরে দেওয়া হয়েছে, দুপুরে ভালো মন্দ খাওয়া হয়েছে। কিছুদিন পরে গিন্নিমাও মারা গেল। মারা যাওয়ার পরে যে ছাগলটা ছিল, খাসিটা ছিল, বলে শ্রাদ্ধ শান্তি করতে গেলে প্রচুর টাকা খরচ। তা শ্রাদ্ধ শান্তি করতে গেলে অতটা খরচ কোথায় পাবো? তা বাড়িতে খাসিটা রয়েছে, তা ওকে বলি দিয়ে দাও। তাকে বলি দিয়ে দিল। এখন ব্যাপারটা, এটা গল্পটা বলার কারণ, এসআইআর যে শুরু হয়েছে, আমরা হিন্দুরা বলছি আমাদের ক্ষতি নেই, এটা মোল্লাদের ধরবে, মুসলিমদের বিপদ। আবার আমরা হিন্দুরা বলছে, বলে আমার তো কিছু হয়নি, ও পাশের বাড়ির নামটা কেটে বাদ গেছে। কিন্তু আলটিমেটলি আমাদের বাঙালিদের বিপদ। এই বিপদটা যদি প্রথমে ওই পায়রা কিংবা ছাগল কিংবা মুরগি সবাই ঐক্যবদ্ধভাবে যদি এটা পরামর্শ নিত, তাহলে এই বিপদটা আসতো না। তাহলে তখন আমরা সবাই কি ভেবেছি, যে বিপদটা আমার নয়, বিপদটা ওর। ও বলছে আমার বিপদ না, বিপদটা ওর। কিন্তু আলটিমেটলি বিপদটা আমাদের সকলের। তাই বিজেপি যেটা করার চেষ্টা করছে, এই বিপদটা হিন্দুর নয়, এই বিপদটা মুসলিমের নয়, এই বিপদটা আমাদের বাঙালির। তাই এই বিধানসভা নির্বাচনে প্রত্যেকের উঠে পড়ে লাগতে হবে, প্রত্যেকে সজাগভাবে লাগতে হবে, প্রত্যেকে সক্রিয়ভাবে লড়াই করতে হবে, যে বিজেপি বাংলা থেকে ওঠাতে হবে। তাহলে আমরা সবাই নিরাপদে থাকবো, সবাই শান্তিতে থাকবো, আমরা ধর্মটাকে আগিয়ে নিয়ে যাব। আমরা দুর্গাপূজা করি তো 7 দিন দুর্গাপূজা অনুষ্ঠান হয়। হিন্দু মুসলিম সবাই রাত দিন, সেই কোটা দিন, কোটা 10টা, কোটা 12টা, কোটা 1টা, আমরা হিসাব রাখি না। সবাই আমরা আনন্দ উপভোগ করি। কালী পূজা করি 3-4 দিন ধরে, কোথাও কোনো সমস্যা হয় না। আমরা লক্ষ্মী পূজা করি, কোথাও কোনো সমস্যা হয় না। আমরা হিন্দু মুসলিম সম্প্রদায় আমরা ঈদ উদযাপন করেন, কোথাও কোনো সমস্যা হয় না। একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, একদিনে যে রামনবমী পূজা হয়েছে, ওই বিজেপি যারা রামের নামে যারা ভণ্ডামি করছে, একদিনে রামনবমীর জন্য সারা বাংলায় তারা অশান্তি তৈরি করছে। আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার, আমরা সবাই শান্তি শৃঙ্খলাভাবে উৎসব উদযাপন করে থাকি। কিন্তু এই বিজেপি রামের নামে, রামকে সামনে রেখে যেভাবে মানুষের ঘর জ্বালিয়ে দিচ্ছে, যেভাবে মানুষের প্রতি হিংসা আগুন জ্বালিয়ে দিচ্ছে, তাই সেটাকে রুখতে গেলে আমাদের হিন্দু মুসলিম সকল ঐক্যবদ্ধভাবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে, আমাদের কাকদ্বীপের ভূমিপুত্র মন্টুরাম পাখির হাত শক্ত করতে হবে। তাই আমাদেরকে বলবো, আপনারা যেমন রবীন্দ্র অঞ্চলের মানুষ, এই নেতাজি অঞ্চলের মানুষ, সব ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন। এখানে আমাদের এরাদবাবু থেকে শুরু করে সবাই আছেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ লড়াই করুন। আমরাও রবীন্দ্র অঞ্চলের মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করব। রবীন্দ্র নেতাজি, আমরা বলছি আগামী দিনে কাকদ্বীপ বিধানসভায় একটা ব্যাপক লিড দিয়ে পুনরায় পঞ্চমবারের জন্য মন্টুরাম পাখিরাকে আমরা আবার বিধানসভায় পাঠাবো। তাই আমি বেশি কিছু বলবো না। 29 এপ্রিল আসছে দিন, জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, মা বোনদের বলে দিন, সকলকে মিলে সবাই এক ঐক্যবদ্ধভাবে জোড়া ফুলে প্রতীকে ভোট দিয়ে আমাদের বিধায়ক মন্টুরাম পাখিরা মহাশয়কে পঞ্চমবারের জন্য আবার বিধানসভায় পাঠাতে হবে। এই প্রতিজ্ঞা নিয়ে, এই অঙ্গীকার নিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমাদের সকল প্রিয় নেতা, কাছের মানুষ যখন ডাকে তখন পাই, মন্টুরাম পাখিরা জিন্দাবাদ। জয় বাংলা। হ্যালো, ধন্যবাদ মাননীয় মাস্টারমশাই, শ্রীযুক্ত মদনমোহন হালদার মহাশয় মূল্যবান কিছু কথা নির্বাচনের প্রাক্কালে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আপনাদের সামনে তুলে ধরলেন এই গুরুত্বপূর্ণ কথা। এখনই আমি অল্প কিছুক্ষণের জন্য মাইক্রোফোন তুলে দেব আমাদের এই এলাকার ভূমিপুত্র অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ এরাদ আলী শেখ মহাশয়ের হাতে। নির্বাচনের প্রাক্কালে এরাদবাবু আপনাদের সামনে কিছু বক্তব্য, কিছু কথা তুলে ধরবেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কাকদ্বীপ বিধানসভার মাননীয় মন্টুরাম পাখিরার সমর্থনে নেতাজি এবং রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের সমস্ত জনগণের উপস্থিতিতে আজকের যে নির্বাচনী জনসভা, এই নির্বাচনী জনসভায় মাননীয় বিধায়ক মহাশয়, ব্লক সভাপতি মহাশয় এবং ব্লক থেকে যে সমস্ত নেতৃবৃন্দ এসছেন এবং আপনারা যারা সামনে উপস্থিত আছেন, সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শুরু করছি।
আজকের যে নির্বাচনের প্রাক্কালে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা অনেকেই বুঝতে পারি না নির্বাচন কি এবং এটা কি নির্বাচন। আজকের সামনে যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচন বাঙালি হিন্দু মুসলমানের অস্তিত্ব রক্ষার জন্য যে নির্বাচন, সেই অস্তিত্ব রক্ষার জন্য এখানে প্রশ্ন। আমরা সবাই মানুষ, আমরা সবাই বুঝি ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর থেকে হিন্দু মুসলমানের যৌথ প্রয়াসে, যৌথ প্রচেষ্টায় যে আমরা স্বাধীনতা লাভ করেছি, আজ আমরা মুসলমান প্রতিনিয়ত আমরা আমাদের অস্তিত্ব রক্ষার সংকটে এখানে ভুগছি। কখন কি হয়, কখন কি হয়। আর কেন্দ্রে একটা আলট্রা কমিউনাল চরম সাম্প্রদায়িক শক্তি, সে অশুভ শক্তি ক্ষমতা পেয়ে মুসলমানদের উপরে যে আঘাত হানছে, সেই মুসলমানদের আজকের অস্তিত্ব রক্ষার সংগ্রাম শুধু মুসলমানের নয়, হিন্দুরা তারাও বাংলা ভাষায় কথা বলে। সারা বিশ্বে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, এই চারটি জায়গার লোক যে বাংলা ভাষায় কথা বলে, তাহলে বাংলাদেশ একটা আলাদা দেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম ভারতবর্ষের অংশ। বাংলা ভাষায় কথা বললেই যে সে পূর্ব বাঙালি এবং তারা রোহিঙ্গা, তাদের উপরে যে অত্যাচার করা হবে, এই দ্বিচারিতা, এই পশুর মতো যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে আমরা সবাই প্রতিবাদ জানাই। ভারতবর্ষের হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে যে ভারতবর্ষের জন্ম, আজকের যে বিজেপি ভাইরা গেরুয়া বসন পরে, এই গেরুয়া বসন আমার মনে হয় স্বামী বিবেকানন্দের দেখে দেখে তারা গেরুয়া পোশাক পরে থাকে, কিন্তু স্বামী বিবেকানন্দের আদর্শের 0.something% তারা সেখানে যায়নি। এই ভারতবর্ষ উন্নয়নের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ বলেছেন, ফর আওয়ার মাদারল্যান্ড এ জাংশন আপ টু গ্রেট সিস্টেম, হিন্দুইজম ইন ইসলাম, বেদান্তিক ব্রেন অ্যান্ড ইসলামিক বডি ইজ আওয়ার অনলি হোপ। অর্থাৎ স্বামী বিবেকানন্দ, যাকে ভারতের সাইক্লোনিক হিন্দু মঙ্ক বলা হয়, তিনি ভারতবর্ষের উন্নতির জন্য বেদান্তিক ব্রেন এবং ইসলামিক বডি দুটোর উপলব্ধি করতে পেরেছিলেন। আজকের গেরুয়া বসনধারী তারা সেই বিবেকানন্দের আদর্শকে উল্টে দিয়ে কি ক্ষমতার লোভ দেখানোর জন্য যে একটা চিন্তা করছে, আমরা অবাক হয়ে যাই। আজকের আমরা যারা এখানে আছি, হিন্দু মুসলমান সবাই আমরা বাঙালি, আমাদের সামনে সবাই অস্তিত্ব সংকট। যদি পশ্চিমবঙ্গের আগামী বিধানসভায় বিজেপি কোনোভাবে ক্ষমতায় এসে যায়, সবাইকে লোটাকম্বল এখান থেকে গুড়তে হবে এবং সেইভাবেই তারা সেইভাবে চক্রান্ত করছে। কালকে দেখলাম আমাদের এলাকায় কোন একটা বিধানসভা নমিনেশন করতে যাচ্ছে, এমএলএদের যারা প্রতিনিধি যারা দাঁড়িয়েছেন তাদের সামনে বুলডোজার নিয়ে চলে যাচ্ছে। এ কি জঘন্য! যোগী আদিত্যনাথ সে বুলডোজার পলিটিক্স এখানে চালাতে যাচ্ছে। বুলডোজার কিসের প্রতীক? আপনাদের গাছের গোড়া সিদ্ধ উপড়ে দেওয়ার যে বুলডোজার, ঘরবাড়ি ভেঙে দেওয়ার যে বুলডোজার, জিতলে তারা সেগুলো করবে, তার আগাম প্রস্তুতি। এটা নমিনেশনে যাচ্ছে, বুলডোজারকে সামনে রেখে তার পিছনে গাড়ি নিয়ে যাচ্ছে। আমাদের সামনে বিশাল সংকট। আমাদের সেই কমিউনাল পলিটিক্স থেকে আমাদের সরে আসতে হবে। হিন্দু মুসলমান দীর্ঘদিন আমরা ভাই ভাইয়ের মতো এখানে বসবাস করে রয়েছি। আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, পরস্পরের মেলামেশা, সৌহার্দ্য বন্ধন, সেই বন্ধনের মধ্য দিয়ে বিজেপিকে আমাদের জানাতে হবে এখানে হিন্দু মুসলমানের দৃঢ়তা কোনো মতে ভাঙা যাবে না। এ শক্তিশালী দৃঢ়তা, তুমি যতই চেষ্টা করো না কেন বাংলায় তুমি জীবনে আসতে পারবে না। আর আমরা যৌথ প্রয়াসে তোমাকে কিন্তু এখানে কোনোদিন আসতে দেব না। বিজেপির চক্রান্তের বিরুদ্ধে আমরা জানি ভারতবর্ষ প্রায় সব জায়গাতেই এসছে। উড়িষ্যায় ছিল না, উড়িষ্যা এবারে এলো। শুধু কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এই তিনটে জয় করতে পারলে বিশাল জিনিস হয়ে যায়। মহামান্য গোখলে বলেছেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। বাংলা আজ যা চিন্তা করে, ভারতবর্ষ আগামীতে যা চিন্তা করে। ভারতবর্ষের অগ্নিকন্যা মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের অগ্নিকন্যা মমতা ব্যানার্জি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যে জীবনপাত করে বাঙালি জাতিকে স্বর্ণ সিংহাসন দেওয়ার জন্য যে তিনি চেষ্টা করেছেন, তার যে প্রকল্প বলে শেষ করা যাবে না। আমরা প্রকল্প পাই, খেয়ে নি, ভুলে যাই, বিজেপি আসে, সাপোর্ট করি। যে প্রকল্প আপনারা দেখেছেন ভাষা প্রকাশ করার মতো নয়। এই যে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন, এদের হাতে দুটো পয়সা তুলে দেবে। যারা আমরা এখানে আছি, কোনোদিন আমরা ভেবেছিলাম কোন সরকার এসে এই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন, গোরস্থানের পাঁচিল ঘেরা কোনো উজুখানা কোনো কিছু করবে, এটা আপনি কোনোদিন ভাবতে পারেনি। এর জন্য আন্দোলন করতে হয়নি। মমতা ব্যানার্জি বুঝতে পেরেছিলেন মুসলিম সম্প্রদায়কে টেনে তুলতে গিয়ে এদের কিছু সুখ সুবিধা, এদের কিছু সহযোগিতা করা দরকার, তিনি আপন খেয়ালে সেটা করেছেন। আমরা দেখেছি মাত্র 15 বছর পশ্চিমবঙ্গ শাসনকালে বাংলার যে রাস্তাঘাট যা আছে সে বলার মতো নয়। প্রত্যেক জায়গায় গলিতে গলিতে ঢালাই রাস্তা হয়ে গেছে। যেটুকু বাকি ছিল তিনি আপন খেয়ালে পাড়ায় সমাধানের মধ্য দিয়ে প্রত্যেক
অলিতে গলিতে পিচ ঢালাই রাস্তা করে দিয়েছে। কোনোদিন আমরা ভেবেছিলাম যে আমাদের বাড়িতে দুটো লোক বসে আছে পাড়ায় একটা, সেখানে একটা সরু রাস্তা যাবে, পাড়ায় সমাধানের মধ্য দিয়ে সেখানে পৌঁছে দেবে? তার মানে কি, যখন আপনার বাড়িতে পৌঁছে গেছে, পশ্চিমবঙ্গের আর উন্নয়ন কোথাও বাকি আছে বলে আমার মনে হয় না। আর একটা দৃষ্টান্ত তো, আমরা সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, ছেলেদের স্টাইফের, মোবাইল, বহু জিনিস আমরা দেখেছি। আপনারা বলুন তো, জীবনে ভাবতে পেরেছিলেন, মমতা ব্যানার্জি উপলব্ধি করতে পেরেছিলেন যে পঞ্চায়েতে যদি কোনো একটা দল থাকে, আমি যদি ঘর দিই, অন্য দলের লোকদের সে নাও দিতে পারে, তাদের দেবে না, তাদের দরখাস্ত ফেলে দেবে, উদার মানসিকতার পরিচয় দিয়ে তিনি ফোনের মাধ্যমে ঘর দিয়েছেন। এর নজির সারা ভারতবর্ষে আর নেই। এখানে কোনো রাজনৈতিক রং ভেদাভেদ নেই। প্রত্যেকটা মানুষ যাদের আছে, আমার মনে হয় এর চেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আর নেই। মানুষ ফোন করছে, ঘর দিয়েছে। কোনো লিডার, কোনো দলের লোকের তোয়াক্কা করতে হয়নি। এর থেকে প্রমাণ হয় তিনি প্রত্যেকটা মানুষের সমান মর্যাদা দিয়েছিলেন, সমান সুযোগ সুবিধা দিয়েছিলেন। আপনারা একটু ভেবে দেখুন, একটা ফোন করেছেন, তাতে আপনি ঘর পেয়ে গেছেন, কোনো লিডারের কাছে যেতে হয়নি আপনার, স্বাভাবিকভাবে আপনি সেটা পেয়ে গেছেন। তাহলে এই যে সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধা যদি আমরা পেতে চাই এবং পশ্চিমবঙ্গ যদি সাম্প্রদায়িক বিজেপি শক্তিকে আমরা এখানে হটাতে না পারি, তাহলে কিন্তু আমাদের সুখ সুবিধা, শান্তি, সমৃদ্ধি আমাদের কিন্তু আসতে পারবে না। তাই আমাদের সামনে অগ্নি পরীক্ষা। এই অগ্নি পরীক্ষায় কাকদ্বীপের যিনি প্রার্থী, আমাদের চির পরিচিত, সবাই ঘরের মানুষ, কাজের মানুষ, তাকেই আমরা এখানে জেতাবো। এবং সর্বোপরি আমরা মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করব, যাতে বিজেপি নামক ওই সাম্প্রদায়িক দলের মধ্য দিয়ে সারা ভারতবর্ষের যোদ্ধার যে আন্দোলন করছেন, সেটা তিনি প্রমাণ করে দেবেন যে বিজেপি যতই চেষ্টা করুক না কেন, পশ্চিমবঙ্গে ব্যর্থ হবে। এবং পশ্চিমবঙ্গে যে তৃণমূল কংগ্রেসের চেষ্টায় যে জনগণের উন্নয়নের যে জয় এসছে, তাহলে সেটাই আসতে পারবে। আমরা এখানে যারা আছি, আমরা উন্নয়নের সমস্ত কথাই জানি। উন্নয়ন কি কি হয়েছে পাড়ায়, বাড়িতে, ঘর দোর সবাই জানি। তাহলে আজকের এই মিটিং করে আপনাদেরকে ভোট দেওয়ার কথা বলতে হচ্ছে কেন? আমার তো মনে হয় এরা মিটিং জড়ো করে আপনাদেরকে এক জায়গায় এনে মমতা ব্যানার্জিকে ভোট দেওয়ার কথা বলতে হয় না। আপনাদের যদি জ্ঞান, বিবেক, বুদ্ধি বিন্দু মাত্র থেকে থাকে, তিনি কি করেছেন? এমন একটা কোনো বাড়ি বলতে পারবে না যে এই সরকারের কোনো কর্মসূচি, কোনো উন্নয়ন আমার ফ্যামিলিতে ঢোকেনি। তাহলে প্রত্যেকের যখন ঢুকেছে, প্রত্যেকের যখন পেয়েছি, তাহলে আমরা সবাই সম্মিলিতভাবে সেই সরকারকে সাপোর্ট করে আরো উন্নততর তৃণমূল যাতে আমরা পাই, সেই চেষ্টা আমাদের করতে হবে। আমাদের কিছু ব্যর্থতা আছে, কিন্তু দুর্বলতা আছে, ত্রুটি বিচ্যুতি আছে। আপনারা সহযোগিতা করে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আমরা সেই আমাদের ত্রুটি বিচ্যুতিকে সংশোধন করে আবার ভালো পথে চলে যাব। উন্নততর তৃণমূল সরকার এখানে গঠিত হবে, মানুষকে আরো উন্নততর পরিষেবা দেবে। এই পরিষেবা দিতে গেলে কিন্তু আমাদের এই বিধানসভায় তৃণমূল কংগ্রেসে যারা বিধায়ক দাঁড়িয়েছেন তাদেরকে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে হবে, করে তাহলে আমরা আমাদের এই সুযোগ সুবিধা পাবো। তবে আমার কথা হচ্ছে এখানে যে আমরা যারা আছি, যারা ভোট চাই, আমরা কিন্তু আয়নাকে পরিষ্কার করছি, মুখটা পরিষ্কার করছি না। যতই আয়না পরিষ্কার করি না কেন, আমার মুখের সে ময়লা লেগে রয়েছে, আয়নাতে পরিষ্কার দেখা যাবে না। তাই আমার একটা অনুরোধ, যদি আমাদের মুখে কিছু ময়লা লেগে থাকে, সেই ময়লাটাকে যে আমরা পরিষ্কার করতে পারি প্রথমে, তাহলে আমরা কিন্তু আয়না সব দেখতে পাবো। তাই এই দলে সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য, উন্নততর পরিষেবার জন্য আমরা সবাই সম্মিলিত প্রয়াসে এই দলকে আগিয়ে নিয়ে যাব, জিতবো। মানুষের রক্তের সঙ্গে সম্পর্কিত এই দল, মানুষের জীবন জীবিকার সঙ্গে সম্পর্কিত এই দল, মানুষের এখানে বাঁচার লড়াই, এখানে নিরাপত্তার প্রতিশ্রুতির যে দল, সেই দলে আমরা সবাইকে ভোট দিয়ে এই দলের বিধায়কদেরকে আমরা বিধানসভায় নিয়ে গিয়ে পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নে আমরা আশা করব। এই বলে আমি বক্তব্য শেষ করছি। একবার জোরে মাননীয় মাস্টারমশাই ইয়ারাদ সাহেবের জন্য হাত তালি, একবার হাততালি জোরে, সবাই মিলে একবার জোরে বলবো, জয় বাংলা, জয় বাংলা। এখনই আমরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় আব্দুল কাদের হালদার মহাশয়, আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিক, বহু পুরনো সৈনিক, জন্ম থেকে যিনি তৃণমূল কংগ্রেসের সেবা করে আসছেন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তো আমরা ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেব। বরণ করছেন মাননীয় শেখ মোখতার আলী মহাশয়, মাননীয় আব্দুল কাদের হালদার মহাশয়কে। একবার জোরে হাততালি হোক। আমাদের আজকের এই সবার মূল আকর্ষণ, আমাদের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মাননীয় প্রতিকুর দা আমাদের মধ্যে এসে গেছেন। আমরা অপেক্ষা করছিলাম
মাননীয় প্রতিকূলতার জন্য এবং আনন্দ সংবাদ প্রতিকূলতা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এখনই আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ বক্তা অতিথি মাস্টারমশাই মলয় কুমার চক্রবর্তী মহাশয়, তৃণমূল কংগ্রেস কমিটি কাকদ্বীপ ব্লক মাননীয় প্রেসিডেন্ট, আমরা মাস্টারমশাইকে আজকের এই নির্বাচনী জনসভার প্রাককালে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকে নেতাজি অঞ্চলে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী, আমার আপনার সবার প্রিয় কাকদ্বীপের বর্তমান বিধায়ক এবং 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিহ্ন ঘাসের উপর জোড়া ফুল নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, গতকালই তিনি তার নমিনেশন এসডিও কাকদ্বীপে পেশ করেছেন। তাকে সামনে রেখে আমাদের দীর্ঘদিনের পথ চলা, তাকে জয়যুক্ত করার জন্য আমরা এখানে নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছি। এই সভার সভাপতি মাননীয় কাউসার সাহেব মহাশয়, তিনি এই অঞ্চলের প্রাক্তন উপপ্রধান, এবং উপস্থিত আছেন আমাদের মাননীয় বিধায়কের প্রতিনিধি তথা নেতাজি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি বাকিবিল্লা ভাঙ্গি মহাশয় থেকে শুরু করে আমাদের ফ্যামের সদস্য, আমাদের শর্মিষ্ঠা থেকে শুরু করে আমাদের প্রধান নাসিমা ভাঙ্গি, এবং আপনারা যারা এসছেন সবার নাম ধরে বললে সময় খুব সংক্ষিপ্ত, দীর্ঘ সময় ধরে আপনারা এখানে অপেক্ষা করছেন। যার কথা শোনার জন্য, যার নির্দেশ আমরা শোনার জন্য অপেক্ষা করে থাকি, তিনি আছেন আমাদের প্রিয় বিধায়ক মন্টুরাম পাখিরা মহাশয়। তিনি বলবেন আমাদের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা আমাদের যে স্টার ক্যাম্পেনার, যে লিস্টটা বেরিয়েছে, প্রতিকুর রহমান, তিনি আসছেন। তার মূল্যবান বক্তৃতা আমরা শুনব। দু একটা কথা বলি যে আমরা দেখেছি বিজেপি নামক একটি দল, তারা উগ্র হিন্দুত্ববাদী দল, হিন্দুত্বের ধ্বজা ধরে তারা মানুষের মধ্যে যে সাম্প্রদায়িক বিষ বপন করে হিন্দুদের একত্রিত করার চেষ্টা করছে। কিন্তু তারা জানে না যে আমাদের দলটি হচ্ছে ধর্মনিরপেক্ষ দল, আমাদের দেশটি ধর্মনিরপেক্ষ। আমাদের কনস্টিটিউশনের লেখা আছে, সংবিধানে, আমরা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। আমাদের এখানে হিন্দু মুসলমান সবাই একত্রিতভাবে থাকবে, সবার ভোটাধিকার থাকবে, সবার কথা বলার অধিকার থাকবে, সবার জায়গা জমি কেনার, সবার শিক্ষার অধিকার থাকবে, সবাইকে একত্রিতভাবে আন্দোলন করার অধিকার থাকবে। এবং আপনার মূল্যবান ভোট, সে হিন্দু হোক আর মুসলমান হোক, কারুর ভোট বাদ যাবে না। সেই ভোটে যিনি জয়যুক্ত হবেন তিনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবেন। আমরা প্রত্যেকবারেই আমাদের বিধায়ককে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করাই। একটা কথা আপনারা দেখেছেন, আপনারা জানেন যে বিজেপি কি করে, লাইনে দাঁড় করিয়ে দেয়। বিজেপির যে লাইনে দাঁড় করিয়ে দেওয়া, যেখানে মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে ভাঁওতা দেওয়া, মানুষকে বঞ্চনার দিকে ঠেলে দেওয়া। 500 টাকা, হাজার টাকা যখন ডিমনিটাইজেশন করা হলো, বাতিল দেওয়া করা হলো, তখন ব্যাংকে লাইনে দাঁড় করিয়ে দিল। তারা বলল যে এর থেকে কালোবাজার দূর হবে, কালোবাজারি দূর হবে।
মানুষের হাতে পয়সা যাবে, এটা যদি আমরা সফল করতে পারি, মোদি ওদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী তিনি বললেন প্রত্যেকের বাড়িতে 15 লাখ টাকা করে পাঠিয়ে দেবে। লাইনে দাঁড়িয়ে আমরা টাকা ফেরত দিলাম। গ্যাসের দাম বৃদ্ধি করলো, লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো। 400 টাকার গ্যাস এখন 1200, 1300, 1800 টাকা নেওয়ার জন্য আমাদের লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও লাইনে দাঁড় করিয়েছেন, অস্বীকার করার কিছু না। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য, শিক্ষাশ্রীর জন্য, বিনা পয়সার রেশনের জন্য কোনো জায়গায় কিন্তু আমাদের অর্থের বিনিয়োগ করতে হয় না। আমাদের মুখ্যমন্ত্রী সমব্যথী, একজন মানুষ মারা গেলে সেখানে তার হিন্দু হোক আর মুসলমান হোক দাহ করার বা কবরে তাকে কবরস্থ করার জন্য, সমাধি দেওয়ার জন্য আমাদের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে 2000 টাকা করে দিয়ে দেওয়া হবে। আপনারা জানেন প্রত্যেকের লক্ষ্মীর ভান্ডার, আপনার যে ভান্ডার ব্যাংকের অ্যাকাউন্ট, সেই লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়ার জন্য আমাদের লাইনে দিতে হয়েছিল। মেয়েদের মায়েদের লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি হয়েছে, 500 টাকা থেকে শুরু করে এখন 1200 টাকা, 1700 টাকা এখন আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। আমাদের যুবসাথীর মাধ্যমে 1500 টাকা করে প্রত্যেক যারা মাধ্যমিক পাস করেছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। এইগুলো চিন্তাধারা করা হয়েছিল যখন আমাদের কোভিড পরিস্থিতি হয়, তখন বিজেপি থালা বাজিয়ে, ঘন্টা বাজিয়ে এই করোনা ভাইরাসকে দূর করবে বলেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করলেন যে এসব করে হবে না, মানুষ গৃহবন্দী, মানুষ ঘরে বসে আছেন, কাজ করতে যেতে পারছেন না, বাড়ির মা বোনেরাও ঘরে আছে, সন্তানরাও ঘরে আছেন, তারা তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা বিদ্যালয়ে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না। সেই সময় অনলাইনে শিক্ষার ব্যবস্থা তিনি চালু করেছিলেন। ফোনের জন্য, ট্যাবলেটের জন্য টাকা তিনি অনুদান দিয়েছিলেন ছাত্রছাত্রীদের 10,000 টাকা করে, তরুণের স্বপ্নর নামে। তারপরে কি হলো, তিনি প্রত্যেকের বললেন যে না, লক্ষ্মীর ভান্ডার চালু করতে হবে, প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা দিতে হবে, বিনা পয়সায় ভ্যাকসিন নিতে হবে। সমস্ত ব্যবস্থা পশ্চিমবঙ্গে হয়েছে। আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন পাশের রাজ্যে কি হচ্ছে। শুধু ভাওতা দেওয়া হচ্ছে, অমুক করে দেব, তমুক করে দেব, এবং বাধা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী আমাদের যে তীর্থস্থান গঙ্গাসাগর, তার সাথে যোগাযোগের জন্য গঙ্গাসাগরের সেতু নির্মাণে তিনি উদ্বোধন করলেন। প্রাথমিক পর্বে তিনি কাজ করার জন্য তিনি টাকা অনুমোদন করলেন, তিনি এসে সাগরে এসে ব্রিজ উদ্বোধন করলেন। কিন্তু কি বলল বিজেপি, এটা হবে না, এটা করতে দেয়া হবে না। তাহলে যারা না করে, বাধা দেয়, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে লারসান আর টুব্রো আমাদের ওখানে কাজ শুরু করে দিয়েছে। বিজেপির নেতারা যারা হেলিকপ্টারে করে আসে বা বিভিন্ন জায়গায় আসে, তাদেরকে বলা হচ্ছে আপনারা একবার দেখে আসবেন গঙ্গাসাগরে আমাদের লট 8 থেকে কচুবেড়িয়ার ওখানে কাজ হচ্ছে কিনা। এই সমস্ত উন্নয়নমূলক কাজ তিনি করছেন। প্রতিকূল সাহেব এসে যাবেন, আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আমাদের দলের নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে আমাদের যে নেতাজি অঞ্চল তৃণমূল কংগ্রেসে হাত ধরে, আমাদের বিধায়কের হাত ধরে বিভিন্ন দল থেকে সিপিএম, বিজেপি, কংগ্রেস, আইএসএফ থেকে অনেকেই জয়েন করবেন। তাদের জন্য একটা হাততালি হয়ে যাক। আমাদের প্রিয় নেতা আসছেন, আমাদের প্রতিকুর রহমান। বন্দে মাতরম, বন্দে মাতরম। প্রতিকুরদা সুস্বাগতম, প্রতিকুরদা স্বাগতম।
প্রতিকুদ্দা স্বাগতম। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ধন্যবাদ। আপনারা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসেছিলেন তিনি আমাদের মধ্যে এখনই উপস্থিত হয়েছেন। আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছিলেন। আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের মুখপাত্র প্রতিকুদ্দা আমাদের মধ্যে এসে গিয়েছেন। আমি অনুরোধ করব আপনারা যারা আছেন, আপনারা সকলে দলের সৈনিক, দলের কর্মী, আমি আপনাদের কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি আপনারা মূল মঞ্চে বসার জন্য। আপনারা যদি তৃণমূলের দলের সৈনিক হয়ে থাকেন তাহলে আপনারা আমাদের সবাই এসে বসবেন, এইটুকু আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি। আপনারা আসুন, যারা হাটের উপর দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করছি আপনারা নিচে নেমে দাঁড়ান, আপনারা নিচে নেমে এসে বসুন। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা যে ভোটের যে নির্বাচনের প্রক্রিয়া দাঁড়িয়ে আছি, যে নির্বাচনের জন্য আমরা এখানে এসেছি, আপনারা মহিলারা, লক্ষ্মীরা 1000 থেকে 1500 টাকা পেয়েছেন, পেয়েছেন, 1500 থেকে 2000 টাকা পাবেন। কারা বলুন? 1500 থেকে 2000 পাবে কারা? কারা পেতে চান? আগামী বিধানসভা যদি পেতে চান, লক্ষ্মীর ভান্ডার যদি 1.5 থেকে 2000 পেতে চান, তাহলে জোড়াফুল চিহ্নে, ঘাসের উপর জোড়াফুল চিহ্নে আপনাকে 29শে এপ্রিলে ভোট দিতে হবে। যে সরকার বাঁচলে 1500 থেকে 2000 হবে, এটাই সেই ভোট। যুবসাথী 1500 পেয়েছি, 2000 পাতে গেলে যেটা করতে হবে এটাই সেই ভোট। যে সেরা কৃষক বন্ধু 10,000 থেকে সর্বনিম্ন 4,000, 4,000 থেকে 6,000, 6,000 থেকে 12,000 পেতে গেলে এটাই হলো সেই ভোট। এটাই আপনাদেরকে সব থেকে ভালো মাথায় রাখতে হবে। যাক, আমি দীর্ঘায়ু করব না। আমরা আমাদের মঞ্চের ডান দিকে যারা আছে আমি সবাইকে অনুরোধ করব, যারা দাঁড়িয়ে আছে আমরা এখনই তাদেরকে জয়েন করব। আপনারা যারা জয়েন্ট হবেন তারাই থাকবেন, বাদবাকি যারা আপনারা জয়েন্ট হবেন না বা আমাদের তৃণমূল তারা একটু সরে যাবেন। আমাদের মেম্বার যারা আছে তারা বসে থাকবেন, তারা উঠবেন না। আমরা আমাদের মঞ্চের ডান দিকে যারা আছে আমরা তাদেরকে জয়েন করব। আর যারা জয়েন্টের জন্য আমি যাদেরকে আহ্বান করেছিলাম আপনারা সকলে আসুন, আমরা আমাদের মঞ্চের ডান দিকটা চলে আসুন, আমরা এখনই তাদেরকে আপনাদেরকে জয়েন করে নেব। আমরা এখন হ্যালো, এখনই আমরা প্রতিকুদ্দা এসছে আমাদের মাঝে। আজকের প্রতিকুদ্দার কথা আমরা শুনবো তো? তার আগে আমরা সবাই মিলে একবার ওয়েলকাম জানাবো। আমরা এখন ফুলের তলা এবং উত্তরীয় ব্যাচ পরিয়ে মাননীয় প্রতিকুদ্দাকে আমরা বরণ করে নেব। আজকের আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আসনে বরণ করে নেবেন নেতাজি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি বাকিউল্লাহ ভাঙ্গি মহাশয়। একবার জোরে হাত তালে সবাই মিলে, সবাই বলুন জয় বাংলা, আরো জোরে জয় বাংলা। এখন আমি সরাসরি সময়ের দিকে তাকিয়ে এবং সময়ের দিকে লক্ষ্য রেখে, পরিবেশ পরিস্থিতির উপর লক্ষ্য রেখে আমি সরাসরি মাইক্রোফোন তুলে দেব আমাদের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মাননীয় প্রতিকুদ্দার হাতে। এই স্ট্যান্ডটা হবে। জয় বাংলা। ঠিক, হ্যালো, এটা বলবো? হ্যাঁ, স্ট্যান্ড দিলে সুবিধা হয়।
মঞ্চে উপস্থিত আমাদের এই কাকদ্বীপ বিধানসভার আমাদের প্রিয় প্রার্থী, আমাদের কাছের লোক, আমাদের নেতা মন্টুরাম পাখিরা উপস্থিত আছেন মদনদা উপস্থিত আছেন, এই জেলা ছাত্র পরিষদের জেলা সভাপতি আমার ভাতৃপ্রতিম প্রীতম উপস্থিত আছে, সহ সবার নাম হয়তো বলতে পারছি না সময়ের অভাব, যারা নেতৃত্ব এবং জনপ্রতিনিধি যারা আছেন, এবং সর্বোপরি এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমার অভিভাবকবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে যথাযথ শ্রদ্ধা সম্মান সালাম জানিয়ে দু চার কথা বলবার। আপনারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, প্রীতম ফোনের পর ফোন করছে। আসলে সকাল 6টার সময় বাড়ি থেকে বের হয়েছি, প্রথমে ভাটপাড়া গেছি, ওখান থেকে ব্যারাকপুর করেছি, করে এখানে এসেছি, এরপরে আরও একটা মিটিং আছে জয়নগরে, করে আমার ওই জন্য আসতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এখন সবুরে মেয়া ফলে দেরি করে এসছি, ওই জন্য একটু মেঘটাও হালকা এসছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও হয়েছে, বৃষ্টি হয়েছে এদিকে, রাস্তায় 2-1 ফোঁটা পড়েছে বৃষ্টি। 2-1 ফোঁটা যখন বৃষ্টি পড়েছে, এই বলে না যে সকালটা যখন সূর্য ওঠে বোঝা যায় যে সারাদিন কেমন চলবে। আজকে এই নির্বাচনের সময় যেভাবে আমাদের এই সমাবেশে প্রকৃতি আমাদেরকে সুন্দর করে হাওয়া দিয়েছে, তাতে যে প্রমাণ হয়েছে প্রকৃতিও চাইছে না বিজেপি বাংলার মাটিতে আসুক। 2-1 ফোঁটা বৃষ্টি যখন হয়েছে, মাঠে যে ঘাসফুলগুলো একটু নিস্তেজ হয়ে গেছিল, তারা আবার নতুন করে 2-1 ফোঁটা বৃষ্টি পড়ার ফলে আবার সতেজ হয়েছে। আর বাংলার মানুষ বলা শুরু করেছে, ঠান্ডা ঠান্ডা কুল কুল মুছে যাবে পদ্ম ফুল, পশ্চিমবঙ্গের মাটিতে শুধু জোড়া ফুল থাকবে। এই পশ্চিমবঙ্গের মাটিতে এখন আমরা যে নির্বাচনের সময় দাঁড়িয়েছি, যে নির্বাচনের সামনে আমরা দাঁড়িয়ে আছি, আমরা বলছি আর 5টা নির্বাচনের সঙ্গে এই নির্বাচনের পার্থক্য আছে। আর 5টা নির্বাচনের সময় আপনি আপনার এলাকা থেকে যাকে ইচ্ছা তাকে মনোনীত করে রাজ্যে পাঠাতে পারতেন, কিন্তু এই যে নির্বাচনটা হয়েছে, বিশেষ করে গতকালকে রাত্রে একটা লিস্ট বের হয়েছে, জানেন তো? একটা লিস্ট বের হয়েছে জানেন তো? SIR এ আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, একটা লিস্ট বের হয়েছে, এখনো পর্যন্ত নাম বাদ পড়ে আছে। হতে পারে আপনার বাবা, হতে পারে আপনার চাচা, হতে পারে আপনার মা, হতে পারে আপনার মাসি, হতে পারে আপনার বেটি, হতে পারে আপনার ফুপু, হতে পারে আপনার পিসি, এরকম 27,16,393 জনের নাম বাদ পড়ে চলে গেছে। কেন না? শুধুমাত্র বিজেপি, শুধুমাত্র শুভেন্দু অধিকারী দিনের পর দিন বলে গেছে এই পশ্চিমবঙ্গের মাটিতে 1 কোটি রোহিঙ্গা আছে, 1 কোটি মুসলমান বাংলাদেশি আছে, এদেরকে ঘাড় ধরে বের করতে হবে। আমরা বললাম, তোমরা নির্বাচন কমিশন, তোমরা ভারতবর্ষের নাগরিক কি না দেখার অধিকার তোমাদের আছে। আচ্ছা, আছে কি না সেটা পরের প্রশ্ন, কিন্তু এটা সময় নিয়ে করুন, মিনিমাম 1 বছর সময় নিন। বললো না, নির্বাচনের মধ্যে 3 মাসের মধ্যে গুটিয়ে ফেলতে হবে। আমরা বললাম 3 মাসের মধ্যে গুটিয়ে ফেলছেন, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এই যে অসংখ্য মানুষ যখন প্রথম বলল, নির্বাচন কমিশন বলল যে যাদের 2002 সালে যাদের বাবা মার নাম আছে, যাদের নাম আছে, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো সমস্যা নেই, যাদের নাম থাকবে না তাদের সমস্যা আছে। শুভেন্দু অধিকারী বলল, বিজেপির নেতারা বলল, সব বাংলাদেশি রোহিঙ্গাদের ঘাড় ধরে বের করে দেবো, হিন্দুদের কোনো সমস্যা হবে না। যখন ম্যাপ আনম্যাপ যখন হলো, ওমা, যখন নির্বাচন কমিশন প্রথম লিস্টে আমাদের সামনে নিয়ে এলো, আমরা দেখলাম 5.5 লাখ, কেউ মতুয়া, কেউ হিন্দু, কেউ আদিবাসী, কেউ মহিলা, তাদের নাম বাদ পড়ে গেল। 5.5 লাখ মানে 5.5 লাখ মানে 2টো বিধানসভা, 2.5টা বিধানসভা। আপনি ভেবে দেখুন, কাকদ্বীপের মতো 2.5টা বিধানসভার লোক, নির্বাচন কমিশনার বিজেপি মিলে, তারা হিন্দু না মুসলমান ভুলে যান, তারা মতুয়া না আদিবাসী ভুলে যান, তাদের নাম ডিলিট করে দেয়া হলো। তখন বাংলার মানুষ জিজ্ঞেস করলো, ও শুভেন্দুদা, তুমি তো বলেছিলে রোহিঙ্গা আছে, তুমি তো বলেছিলে মুসলমান আছে, এখানে তো 5.5 লাখ মানুষের নাম বাদ পড়লো, সবাই তো হিন্দু, আসামের মতো অবস্থা হলো। তখন মাথা চুলকে বললো, না, কোনো গন্ডগোল একটা হয়েছে। আবার রাত্রেবেলা নির্বাচন কমিশনের সঙ্গে বসে সেটিং করলো, মিটিং করলো, করে বললো, না 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 না, এরকম করলে হবে না, নাম বাদ দিতে হবে। 1 কোটি নাম কিভাবে বাদ দেবে তুমি জানো? 1 কোটি নাম বাদ দিতে হবে। রাতারাতি বিয়ের আগে খাতুন ছিল, বিয়ের পরে বিবি হয়েছে। আগে কারোর নাম ছিল মোহাম্মদ বাকিবিল্লাহ, পরে হয়েছে বাকিবিল্লাহ মোহাম্মদ। বললে তার মানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। বেছে বেছে 60 লাখ মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন করে দিল। গোটা ভারতবর্ষের মাটিতে আজকে দেখবেন, সিপিএম মার্কেটে নেমেছে, কংগ্রেস মার্কেটে নেমেছে,
আইএসএফ মার্কেটে নেমেছে, তাদের জিজ্ঞেস করুন তো, সিপিএম এর তো একটা রাজ্যে মুখ্যমন্ত্রী আছে, পিনারাই বিজয়ন, কেরলের মুখ্যমন্ত্রী। কই কেরলের মুখ্যমন্ত্রী গিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেনি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী গিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেনি? কংগ্রেসের কোনো মুখ্যমন্ত্রী গিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেনি? একমাত্র পশ্চিমবঙ্গের মাটিতে, গোটা ভারতবর্ষের মাটিতে একমাত্র বাংলার বাঘিনী নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছে, এ বাংলার মাটি থেকে যদি আমার কোনো ভাই, কোনো বাঙালি কারুর নাম যদি তুমি বিজেপি বাদ দিতে দাও, আমরা ছেড়ে কথা বলবো না। অনেকে অনেক কটাক্ষ করেছে, তারপরে আবার পিটিশন করলো। সুপ্রিম কোর্ট বলল এই পিটিশন তো করেছেন, আবার পিটিশন। বললো পিটিশন করলাম এই কারণে যে মানুষগুলোর নাম উঠছে না, যাদের নাম উঠবে না, যাদের নাম ডিলিট হয়ে যাবে, তারা কি হবে? তখন সুপ্রিম কোর্ট রায় দিল, ঠিক আছে, নির্বাচন পর্যন্ত তাদের নাম তোলা হবে। আবার কোর্টে গেল, আবার পিটিশন দাখিল করলো। সুপ্রিম কোর্ট বলল ঠিক আছে, চিন্তা করতে হবে না, নির্বাচনে যারা ভোট দিতে পারবে আর যারা নাও পারবে, যাদের নাম ডিলিট হয়ে গেছে, যদি তাদের কাছে বৈধ নাগরিক থাকে অবশ্যই তারা ভারতীয়, তাদের নাম কাটতে দেব না। আমরা আমাদের দলের পক্ষ থেকে, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই এলাকার সমস্ত গণতন্ত্র প্রেমী মেহনতি মানুষের কাছে, হিন্দু মুসলমান নির্বিশেষে আমার গুরুজনদের কাছে আবেদন করব, কোনো প্ররোচনায় পা দেবেন না, হতাশা কোনোদিন গ্রাস করতে দেবেন না। বাংলার বাঘিনী মমতা ব্যানার্জি এখনো বেঁচে আছেন, বাংলার নেতা অভিষেক ব্যানার্জি এখনো বেঁচে আছে, কারণ নাম আমরা কাটতে দেব না। ওই বিজেপি আরএসএস যতই চক্রান্ত করুক না কেন, কারণ নাম আমরা কাটতে দেব না। নিশ্চিন্তে রাত্রেবেলা ঘুমোতে যেন কোনো সমস্যা নেই। আপনারা আমাকে অনেকেই চেনেন যে আমি কয়েকদিন আগে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আমি লাল ঝান্ডা করতাম, এই যে গলায় এখনো লাল গামছাটা আছে। তাতে অনেক কমরেড বন্ধু রাগ হয়েছে যে ভাই তুমি তো লাল পার্টি ছেড়ে দিয়েছো, এখন লাল গামছা পরো কেন? প্রথম কথা আমি বিনয়ের সঙ্গে বলি, লাল কারুর বাবার সম্পত্তি নয়। আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি আমি বামপন্থী। কারণ এই কথাটা বললাম এই কারণে, তোমরা মুখে বামপন্থী রাজনীতির কথা বলো, তোমরা মুখে বামপন্থার কথা বলো, তোমরা গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কথা বলো। আচ্ছা বুকে হাত দিয়ে বলুন তো, 34 বছর তো দেখেছেন এই সরকারকে। আমি 2008 সালের পর থেকে রাজনীতি করছি, খুব বেশি দিন রাজনীতি করিনি। এই গোটা সুন্দরবন জুড়ে, গোটা সুন্দরবন চত্বর জুড়ে, এই জুমাই নস্করের হাট থেকে শুরু করে কাকদ্বীপ, সাগর, পাথর, নামখানা, গোসাবা, বাসন্তী, উন্নয়নের কি চেহারা ছিল আর আজকের উন্নয়নের কি চেহারা? তুমি বামপন্থার কথা বলে যে গরিব মানুষগুলোর হাত ধরার কথা ছিল, যে এলাকায় যে লোকটা সিপিএম করেন, এলাকায় যে লোকটা আইএসএফ করেন, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, বিশ্বাস করুন। কিন্তু নিজের মনকে প্রশ্ন করুন, তোমাদেরকে সারা জীবন যারা গাছে তুলে ঝান্ডা বাজিয়েছে, আর আপনার দলের নেতারা বামপন্থার নাম করে লাখ লাখ টাকা চাঁদা তুলে নিজের ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছে, আর তারপরে বিদেশে চাকরি করেছে, এটা বামপন্থা। আর উল্টো থেকে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছে, পশ্চিমবঙ্গের মাটিতে মমতা ব্যানার্জির চেয়ে বড় বামপন্থী আর একজনও কেউ নেই। কেন? কারণ মমতা ব্যানার্জি একমাত্র মুখ্যমন্ত্রী গোটা বাংলার মাটিতে, যে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, যারা দিন আনে দিন খায়, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, মজদুরি করে, লোকের বাড়িতে কাজ করে, একমাত্র মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাটিতে মমতা ব্যানার্জি ওই মানুষগুলোর হাতকে শক্ত করে ধরেছে, বলেছে চিন্তা করো না, মা মাটি মানুষের সরকার তোমাদের পাশে আছে। সে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সমস্ত সমব্যথী পর্যন্ত। আমরা বলেছি আমাদের সরকার কি দিয়েছে? একজন সন্তান যখন মায়ের গর্ভে আসে, ওই গোলাপি আর বেগুনি রঙের শাড়ি পরা দিদিমণিরা বাড়িতে চলে যায়, যাই তো এখন ভ্যাকসিন নিয়ে চলে যায়, বলছে মায়ের গর্ভে আছে কিন্তু ভ্যাকসিনের প্রয়োজন। কোনো বাচ্চার অপুষ্টি হলে, কোনো মায়ের অপুষ্টি হলে এলাকায় এলাকায় পঞ্চায়েতে পঞ্চায়েতে সাব সেন্টার তৈরি করা হয়েছে, ওষুধ নিয়ে দিদিমণিরা চলে যায়। ওই বাচ্চা যখন বড় হয় তার জন্য স্কুল খোলা হয়েছে, সেই স্কুলে কখনো জুতো দেয়া হচ্ছে, কখনো জামা দেয়া হচ্ছে, কখনো সাইকেল দেয়া হচ্ছে, কখনো টাকা দেয়া হচ্ছে। ওই বাচ্চা যখন আরেকটু বড় হচ্ছে, কখনো লোন দেয়া হচ্ছে, টাকা দেয়া হচ্ছে যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে। ওই বাচ্চা যখন আরেকটু বড় হচ্ছে, চাকরির জন্য আমাদের সরকার বলেছে তুমি বেকার ছেলে, তোমার বাবা দিনমজুর করে, তোমার বাবা ভ্যান চালায়, তোমার মা লোকের বাড়িতে কাজ করে, কিন্তু তোমার দু চোখ বলে স্বপ্ন আছে, তুমি চাও যে তোমার বাড়িতে যে বিবাহযোগ্য বোন আছে তাকে তুমি বিয়ে দেবে, তুমি চিন্তা করো না, আমার সরকার তোমার কাছে আছে। ওই সিপিএম, বিজেপি, কংগ্রেস ওরা বলে ভাতা দিচ্ছে,
ভিক্ষা দিচ্ছে। বিশ্বাস করুন, মন্টু দ্বারা এখানে আছে, আরো ভালো করে বলতে পারবেন। আমাদের সরকারের মানুষকে ভিক্ষা দেওয়ার, মানুষকে সহানুভূতি দেখানোর ধৃষ্টতায় তৃণমূল কংগ্রেসের সরকারের নেই। বরঞ্চ আমরা সব সময় মাথা পেতে বলেছি, মানুষকে আমরা ভিক্ষা দিই না, মানুষকে আমরা ভাতা দিই না, বরঞ্চ যে মানুষটা এক দু পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছে, আমাদের সরকার সেই মানুষটার পাশে দাঁড়িয়ে বলেছে, চিন্তা করো না বন্ধু, এগিয়ে চলো, এই সরকার তোমার পাশে আছে। আপনি 1,500 টাকা পাচ্ছেন, একটা বেকার যুবক এইখান থেকে এইখানে যার বাড়ি, এই গ্রামে নেতাজি নগরে যার বাড়ি, হসপিটাল মোড়ে যার বাড়ি, জুমাই নস্করে যার বাড়ি, কাকদ্বীপে যার বাড়ি, ধোলা মোড়ে যার বাড়ি আছে, যে ছেলেটা স্বপ্ন দেখছে সরকারি চাকরির পরীক্ষা দেবে, কলকাতা কলেজ স্ট্রিটে গিয়ে একটা বই কিনতে হবে, বইয়ের দাম 500 টাকা। এখান থেকে কলেজ স্ট্রিট যেতে গেলে 100 টাকা খরচা আছে। আমাদের সরকার বলল 1,500 টাকা নাও, 500 টাকার বই কেনো, 100 টাকার গাড়ি ভাড়া করো, পড়ে রইল 1400 টাকা পড়ে রইল, তার মধ্যে আরও 500 টাকা তুমি ফর্ম ফিল আপ করো, আর বাদবাকি যে টাকা আছে ওই টাকার জন্য আরও বই কিনে আরও পড়াশোনা করো, তোমার কোনো চিন্তা নেই, সরকার তোমাদের পাশে আছে। আমাদের সরকার 10টা প্রতিশ্রুতি দিয়েছে, মমতা ব্যানার্জির সরকার, আপনারা জানেন তো। 1 নম্বর প্রতিশ্রুতি কি বলেছে? যতদিন তৃণমূল কংগ্রেস বেঁচে থাকবে সব মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের ব্যবস্থা করা হবে। আপনারা শুনেছেন, সব মায়েদের জন্য, হিন্দু মুসলমান বলেনি, খ্রিস্টান জৈন বলেনি, তৃণমূল বিজেপি কংগ্রেস বলেনি, বলেছে সব মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের ব্যবস্থা করা হবে। 2 নম্বর প্রতিশ্রুতি কি দিয়েছে? আমাদের সরকার বলেছে যে মানুষটার মাথার উপরে এখনো পাকা ছাদ হয়নি, সেই মানুষটার মাথার উপরে পাকা ছাদের ব্যবস্থা করা হবে। তোমরা বিজেপি সিপিএম কংগ্রেস বলো সরকার ধার নিয়েছে, ঋণ নিয়েছে, আমরা বলবো বেশ করেছি, ঋণ নিয়েছি। তোমাদের সরকার আমাদের মানুষের ঘরের টাকা আটকে দিয়েছে, আরো যে ঘরগুলো বাকি আছে ওই ঘরগুলো করবার জন্য যদি আরো টাকা ধার করতে হয়, হ্যাঁ আমরা বুক ফুটে বলবো আমরা টাকা ধার করব, কিন্তু সমস্ত মানুষের মাথার উপরে ছাদ করব। কোথায় অন্যায় করছি? আমরা বলেছি দুয়ারে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আসবো। খুব কঠিন সময়, এ সময় দাঁড়িয়ে একদিকে দাঁড়িয়ে উন্নয়ন আছে, আর উল্টো দিকে দাঁড়িয়ে বর্গীরা, বহির শত্রু আছে, যারা ভারতবর্ষকে প্রতিদিন ভেঙে টুকরো টুকরো করতে চায়। সেই আরএসএস, বিজেপি, সিপিএম মিলে আপনার আমার শান্তিকে কাটতে চাইছে। কমরেডরা অনেক বড় বড় কথা বলে, এখানে সিপিএম প্রার্থী দিয়েছে, অনেক বড় বড় কথা বলে। দেখবেন জুমাই নস্করের হাতে সিপিএম এর ঝান্ডা মারা আছে। যেখানে যেখানে সংখ্যালঘু এলাকা আছে, যেখানে যেখানে মুসলিম পাড়া আছে, সেখানে নীল সাদা ঝান্ডা আর লাল ঝান্ডা পথ করে উঠছে। আর মুসলিম পাড়ায় গিয়ে মুসলিম ভোট কাটো, আর হিন্দু পাড়ায় গিয়ে সকালে থাকে লাল, দুপুরে থাকে আরেকটু ফ্যাকাশে, বিকেলে থাকে আরেকটু ফ্যাকাশে, যখন রাত হয়ে যায় ওই লাল ঝান্ডাটা গেরুয়া হয়ে যায়। এরা দিনের বেলা সিপিএম, রাতের বেলা বিজেপি করে। তাই এলাকার মানুষকে ঠিক করতে হবে কোন সিপিএম রাতারাতি নিজের ভোটকে বিজেপির দিকে পাঠিয়ে দিল ঠেলে, যে ভাই আমরা সিপিএম, আমাদের লড়াই করার কোনো হিম্মত নেই। প্রথমে কমরেড ছিলাম, পরে হলো কংগ্রেস, কংগ্রেসের সঙ্গে হাত মিলেছে, কংগ্রেস থেকে হয়ে গেল আইরেড, আইএসএফ এর সঙ্গে হাত মিলিয়েছে, এখন হয়ে গেছে সিজেপি, কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট জনতা পার্টি। ফলে এই সিপিএমকে কেউ ভরসা করবেন না। এই সিপিএম নিজে ভোটে জেতার ক্ষমতা নেই, বিজেপিকে নিয়ে আসার পরিকল্পনা করছে। তাই এলাকার মানুষ সংগঠিত হচ্ছে, বিজেপিকে আটকাতে হবে। কেন বিজেপিকে আটকাতে হবে? বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে। যখন গোটা ভারতবর্ষের বেকার যুবকরা বলল তুমি দেশের সরকার, তুমি বলেছিলে 2 কোটি বেকারের চাকরি দেবে, চাকরি কোথায়? চাকরি দাও। বলল কাঁধে গাঁইতি নাও, শাবল নাও, কোদাল নাও, আর পাড়ায় পাড়ায় গিয়ে মসজিদের তলায় খুলে দেখো ওখানে মন্দির আছে কিনা, মন্দিরের তলায় খুলে দেখো ওখানে মসজিদ আছে কিনা। গোটা ভারতবর্ষের মাটিতে যখন বেকার যুবকরা বলল, ভারতবর্ষের জনগণ বলল তুমি তো নরেন্দ্র মোদী সরকার, তুমি বলেছিলে মুঝে পিএম নাহি মুঝে চৌকিদার বানাইয়ে, আমাকে প্রধানমন্ত্রী নয় আমাকে চৌকিদার করো। আমরা কি দেখলাম? চৌকিদার পার্লামেন্টে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর চৌকিদারের বগলের তলা দিয়ে আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই গরিব মানুষের হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে নীরব মোদী, ললিত মোদী, মেহুল চস্কি, বিজয় মাল্যরা পালিয়ে গেল, চৌকিদার কোনো কথা বলছে না। তাহলে উনি চৌকিদার? এই কোনো একটা ছেলে, এটা আমার কথা নয়, অন্য একজনের কথা, সে বলছিল যে দাদা রাত্রেবেলা বাড়িতে চোর এসেছিল, হঠাৎ বাড়িতে অনেকগুলো কুকুর ছিল, কুকুররা কেউ ডাকেনি। আমি বললাম কেন ডাকেনি? বলল পরদিন সকালবেলা মাথা চুলকোতে চুলকোতে যখন খুঁজে খুঁজে দেখলাম রাত্রেবেলা যখন
চোর বাড়িতে চুরি করতে ঢুকেছিল, চুরি করে যাওয়ার সময় কুকুরের জন্য কিছু বিস্কুট আর কিছু মুড়ি দিয়ে গেছিল, সেজন্য কুকুর মুখ বন্ধ করেছে, মুখ খোলেনি। ঠিক তেমনই যদি আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি চুপচাপ আছেন মনে আমাদের বুঝে নিতে অসুবিধা হচ্ছে না, আপনি ভাগের ভাগ পেয়ে গেছেন, সেজন্য আপনি চুপচাপ বসে আছেন, কোনো কথা বলছেন না। ওরা ভারতবর্ষকে বলছে হিন্দি হিন্দু হিন্দুস্তান, মুসলিম যাও পাকিস্তান, বিজেপির স্লোগান। আমরা বলছি হিন্দিতে কেন কথা বলবো, আর ভারতবর্ষ কেন শুধুমাত্র হিন্দুদের রাষ্ট্র হবে? বলছে অত কথা জানি না, হিন্দি হিন্দু হিন্দুস্তান, মুসলিম যাও পাকিস্তান। আমরা বিজেপির চোখে চোখ রেখে বলতে চাই, এটা সেই ভারতবর্ষ 1947 সালে যখন দেশ ভাগ হয়, যখন পাকিস্তানের জিন্না, প্রধানমন্ত্রী জিন্না যখন এই ভারতবর্ষের তামাম মুসলমানদের দিকে তাকিয়ে, সংখ্যালঘু মানুষের দিকে তাকিয়ে বলেছিল, হে ভারতবর্ষের মুসলমানরা, তোমরা পাকিস্তানে এসো, তোমাদের জন্য আলাদা দেশ করেছি, তখন আমার বাপ ঠাকুরদা, আপনার বাপ ঠাকুরদা জিন্নার চোখে চোখ রেখে বলেছিল, লাঠি মারি তোর পাকিস্তানকে, এই দেশ আমার, এই দেশের মাটিতে আমার বাপ ঠাকুরদা শুয়ে আছে, এই দেশ ছেড়ে আমরা কোথাও যাব না। আমরা বাই চান্স ইন্ডিয়ান নই, আমরা বাই চয়েস ইন্ডিয়ান। তুমি বিজেপি আর এসে আজকে আমাদের থেকে কাগজ দেখতে আসছো। আমি বলি পশ্চিমবঙ্গে এসো, যারা বলে এক দেশ থাকবে, এক ভাষা থাকবে, এক নেতা থাকবে, এক ভগবান থাকবে, আমরা বলি পশ্চিমবঙ্গে এসো, হাওড়া থেকে ট্রেনে ওঠো। আপনি যখন ট্রেনে উঠছেন, হাওড়া থেকে যে হকার আপনাকে ট্রেনে চা দিতে আসবে, তার সঙ্গে আপনি বাংলায় কথা বলবেন, জিজ্ঞেস করবেন যে ভাই তোমার উপাস্য দেবতা বা দেবীর নাম কি? হকার বাংলায় বলবে আমার উপাস্য দেবতা বা দেবীর নাম হচ্ছে মা দুর্গা অথবা মা কালী। ট্রেনটা তারও 6 ঘন্টা পরে চলে যাবে উড়িষ্যাতে। হকারের ভাষা বাংলা থেকে বদলে হয়ে যাবে উড়িয়া, উপাস্য দেবতা হয়ে যাবে জগন্নাথ দেব। ওখান থেকে ট্রেনটা চলে যাবে আরও 6 ঘন্টা পরে তামিলনাড়ু, হকারের ভাষা বদলে যাবে তামিল, উপাস্য দেবী হয়ে যাবে মীনাক্ষী দেবী। ওখান থেকে ট্রেনটা চলে যাবে অন্ধ্রপ্রদেশ, হকারের ভাষা বদলে যাবে তেলুগু, উপাস্য দেবতা হয়ে যাবে নৃসিম্হা। ওখান থেকে ট্রেনটা চলে যাবে কেরালা, হকারের ভাষা বদলে যাবে মালয়ালাম, উপাস্য দেবতা হয়ে যাবে পরশুরাম। ওখান থেকে ট্রেনটা চলে যাবে গুজরাট, হকারের ভাষা বদলে যাবে গুজরাটি, উপাস্য দেবতা হয়ে যাবে শ্রীকৃষ্ণ। ওখান থেকে ট্রেনটা চলে যাবে মহারাষ্ট্র, হকারের ভাষা বদলে যাবে মারাঠি, উপাস্য দেবতা হয়ে যাবে শ্রী গণেশ। ওখান থেকে আপনি চলে আসুন আসাম, হকারের ভাষা বদলে যাবে অসমিয়া, উপাস্য দেবী হয়ে যাবে কামাখ্যা দেবী। এটাই আমার ভারতবর্ষ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সেই ভারতবর্ষকে ওরা খণ্ড খণ্ড করতে চাইছে আরএসএস বিজেপি, আর এই সিপিএম কংগ্রেস সেই আরএসএস বিজেপিকে খাল কেটে পশ্চিমবঙ্গের মাটিতে নিয়ে আসতে চাইছে। ওরা বলছে রাম রাজত্ব তৈরি করব। আমরা বললাম রাম রাজত্বের নমুনা কি? রাম রাজত্বের নমুনা কি? গোটা পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষের মাটিতে তোমরা যে রামের কথা বলো, বিশ্বাস করুন যে হিন্দু ভাই যারা আমার কথা শুনতে পাচ্ছেন, আপনারা যে রামকে ভগবান, পুরুষোত্তম রামকে ভগবান রূপে পুজো করেন, আর ওই আরএসএস বিজেপি যে রামচন্দ্রকে প্রজেক্ট করে, দুটোর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য আছে। আপনারা যাকে পুরুষোত্তম রাম রূপে পুজো করেন, সেই শ্রী রামচন্দ্র শুধুমাত্র পিতৃ সত্য পালনের জন্য, বাবার কথা রাখবার জন্য রাজ্য রাজপাট ছেড়ে দিয়ে বনবাসে গেছিল 14 বছরের জন্য। আর বিজেপি কোন রামের কথা বলে? যদি আপনি রামকে ইংরেজিতে লেখেন কি হবে? RAM রাম, আর থেকে রিলায়েন্স, এ থেকে আদানি, আর এম থেকে মোহন ভাগবত। আসলে নরেন্দ্র মোদী আম্বানি, আদানি আর মোহন ভাগবতের ভারতবর্ষ তৈরি করতে চাইছে রামের নামে। তাই আমাদের লড়াই বিকল্পের লড়াই, আমাদের লড়াই উন্নয়নের পক্ষের লড়াই, আমাদের লড়াই বাংলাকে বাঁচানোর লড়াই। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বললে এই কাকদ্বীপ থেকে কত লোক ভিন রাজ্যে কাজে যায়, এই ডায়মন্ড হারবার থেকে কত লোক ভিন রাজ্যে কাজে যায়, মুর্শিদাবাদ মালদা থেকে, আমাদের রাজ্য থেকে অসংখ্য লোক যারা ভিন রাজ্যে কাজে যায়। যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে সেখানে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলে বলে হিন্দু মুসলমান দেখে না। তুমি বাঙালি, তুমি বাংলা ভাষায় কথা বলছো, কুকুরের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। তাই এই লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে বাঙালিকে বাঁচানোর লড়াই, এই লড়াই বাংলাকে বাঁচানোর লড়াই। আজকে যদি এই লড়াই আপনি ছেড়ে দেন, হতে পারে আপনি লড়াই ছেড়ে দিলেন, কিন্তু বিশ্বাস করুন আমাদের অক্সিজেন কে দেয়? গাছ আমাদের অক্সিজেন দেয়, তাই তো? আমরা স্কুলে পড়েছি গাছ আমাদের অক্সিজেন দেয়। বিজেপি বলে না না, গরু আমাদের অক্সিজেন দেয়। আমরা সবাই জানি
সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেছিল। ওরা বলছে না না, সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেনি, ওটা আসলে তেজামহল ছিল। আমরা সবাই জানি কুতুবুদ্দিন আইবক কুতুব মিনার তৈরি করেছিল। ওরা বলে না না, কুতুবুদ্দিন আইবক কুতুব মিনার তৈরি করেনি, ওটা আসলে বিষ্ণু স্তম্ভ। আমরা সবাই জানি রক্তচাপ বেড়ে গেলে ওষুধ খেতে হয়। ওরা বলে না না, ঘড়ির কাঁটা যে উল্টো দিকে ঘরে অ্যান্টি ক্লক ওয়াইজে যদি তুমি গরুর গায়ে হাত বোলাও তোমার রক্তচাপ কমে যাবে। আমরা সবাই জানি করোনা হলে, ক্যান্সার হলে কেমোথেরাপি দিতে হয়, ওষুধ খেতে হয়। ওরা বলে না না, ক্যান্সার যদি হয় সকাল সকাল হলদি আর চন্দন দিয়ে এক গ্লাস গোমূত্র পান করবে, করলে তোমার ক্যান্সার করোনা সেরে যাবে। আপনার শুনে হাসি পেতে পারে, এই যে বাচ্চারা যারা খেলছে এখানে, আপনি ভেবে দেখুন আজ থেকে 10 বছর 15 বছর পরে ওই বাচ্চা যখন একটু বড় হবে আর ওই বইয়ের পড়াগুলো যখন জোরে জোরে চিৎকার করে করে পড়বে, গাছ আমাদের অক্সিজেন দেয় না, গরু আমাদের অক্সিজেন দেয়, আপনি বলবেন কি পড়ছিস? ওই বাচ্চা তখন একটু বড় হবে, বলবে কেন বইয়ে লেখা আছে, বই পড়ছি। আপনি বইয়ে দেখবেন বই ঠিক ওই কথাগুলোই লেখা আছে। আপনি বললেন বইটা বন্ধ করো, বইয়ে ভুল লেখা আছে। বাবা, আপনার সন্তান বাড়িতে গিয়ে আবার জোরে জোরে চিৎকার করে করে ওই পড়াগুলো যখন পড়বে, আপনি যখন চিৎকার করে আপনার সন্তানকে বলবেন যে বইয়ে ভুল লেখা আছে, বইটা বন্ধ কর, সেদিন আপনার বাড়ির ওই ছোট্ট সন্তান যখন বড় হবে, যদি আপনার চোখে চোখ রেখে প্রশ্ন করে যেদিন দেশের সরকার এই সিলেবাসটাকে বদলে দিচ্ছিল সেদিন তুমি কেন সরকারের দিকে আঙুল তোলনি, আমি বাচ্চা ছেলে আজকের কেন আমার দিকে আঙুল তুলছেন, তো ফলে আপনি আপনার সন্তানের চোখের দিকে তাকে উত্তর দিতে পারবেন তো? তাই লড়াইটা শুধুমাত্র আমাদের লড়াই না, লড়াইটা শুধুমাত্র মন্টুরাম পাখিরাকে জেতানোর লড়াই নয়, লড়াইটা শুধুমাত্র মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করার লড়াই নয়, লড়াইটা আমাদের এই বাংলার মাটিতে আগামী প্রজন্ম বেঁচে থাকবে কিনা তার লড়াই। এই লড়াই আমাদেরকে সামিল হতে হবে। আমি যে কথাটা বলে আমি আমার কথা শেষ করব, অনেকক্ষণ ধরে চলছে সভা। ওই শকুনের গল্প শুনেছেন? একটা শকুনের বাচ্চা সে গাছের ডালে হঠাৎ তার মনে হয়েছে যে একটু মানুষের মাংস খেতে হবে। তার বাবাকে বলল, বাবা একটু মানুষের মাংস খেতে চাই। বাবা মা দুজনে উড়ে চলে গেল। বাবা গিয়ে এক টুকরো মাংস নিয়ে এলো, মা গিয়ে এক টুকরো মাংস নিয়ে এলো। ছেলেটা ওই শকুনের বাচ্চা বললো, আচ্ছা চাইলাম তোমার কাছে মানুষের মাংস, তুমি নিয়ে এলে শুকরের মাংস আর গরুর মাংস, আমি তো মানুষের মাংস খাবো বলেছি। বাবা মা বললো, চিন্তা করিস না দাঁড়া, সব ব্যবস্থা হয়ে যাবে। বাবাটা এক টুকরো মাংস নিয়ে মন্দিরের সামনে চলে গেল, আর মাটা এক টুকরো মাংস নিয়ে মসজিদের সামনে চলে গেল। মন্দিরের সামনে গিয়ে গরুর মাংস ফেললো, আর মসজিদের সামনে গিয়ে শুকরের মাংস ফেললো। পরদিন যখন সকাল হলো, যখন মন্দিরের দরজা খোলা হলো, মসজিদের দরজা খোলা হলো, ধর্মপ্রাণ হিন্দু মানুষ, ধর্মপ্রাণ মুসলমান মানুষ বললো, এই নিশ্চয়ই হিন্দুদের কাজ। মন্দিরের সামনে গরুর মাংস, মসজিদের সামনে শুকরের মাংস, এ নিশ্চয়ই হিন্দুদের কাজ। বলছে নিশ্চয়ই মুসলমানদের কাজ, মারো। বাড়ি থেকে বের হয়ে গিয়ে লাঠি যেটা যা পেয়েছে একে অপরকে মারা শুরু করলো। গোটা গলিটা রক্তে লাল হয়ে গেল, গোটা গলি রক্তে লালে ভিজে গেল, অসংখ্য মানুষের মৃতদেহ গলিতে ছড়িয়ে পড়ল। ঠিক সেই সময় গাছের ডালে বসে শকুনের ওই বাচ্চা, বাবা আর মাটা, ওই বাবা মা বাচ্চাকে বলল, এবার মনের সুখে কত মাংস খাওয়ার ইচ্ছা হয়েছে খা। ঠিক পশ্চিমবঙ্গের মাটিতে দুটো শকুন এখনো আছে, একটা শকুনের নাম যদি শুভেন্দু অধিকারী হয়, আর একটা শকুনের নাম হচ্ছে হুমায়ুন কবির। এরা মানুষে মানুষে দাঙ্গা লাগাতে চাইছে। আর শকুন বাচ্চার নাম কি? বিজেপি, যারা মানুষের মাংস খেতে চাইছে। আমরা বলছি এটা পশ্চিমবঙ্গ। জব তক টাইগার মারা নেই তব তক টাইগার হারা নেই। এখনো বাংলার বাঘিনী মমতা ব্যানার্জি বেঁচে আছে, এখনো অভিষেক ব্যানার্জি বেঁচে আছে। এই বাংলাতে আমরা দাঙ্গা লাগাতে দেব না। तादाद भी तुम्हारा है और ये लश्कर भी तुम्हारा, तुम झूठ को सच लिख दो, एक बार भी तुम्हारा है। मैं जानता हूं कि अंधेरा बहुत है, लेकिन इस अंधेरे की जिगर को चीर के एक न एक नूर जरूर आएगा। अगर तुम इंग्रेज बनना चाहते हो तो भगत सिंह भी जरूर आएगा, भगत सिंह भी जरूर आएगा। बीजेपी आरएसएस এর সরকার যদি ইংরেজদের মতো ব্যবহার করতে চায়, আমাদের উচিত হচ্ছে ভগৎ সিং এর মতো হয়ে ওদের বিপক্ষে লড়াই করা। তাই আসুন, এই লড়াই বাংলাকে বাঁচানোর লড়াই, এই লড়াই ভবিষ্যৎকে বাঁচানোর লড়াই, এই লড়াই উন্নয়নকে অব্যাহত রাখার লড়াই। এই লড়াই আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, বাপ বেটা মায়ে ছেলে, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন শিখ সবাই মিলে আসুন বাংলাকে গড়ে তুলে বাংলাকে বাঁচাই। এই বাংলা বাঁচানোর লড়াইয়ে আগামী নির্বাচনে আপনারা সবাই আমাদের সঙ্গে আসবেন, এই আহ্বান জানিয়ে সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। জয় বাংলা, জয় হিন্দ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।
হ্যালো, হ্যালো, আমাদের স্টেজের ডান দিকে যারা আছে আমরা হ্যালো, হ্যাঁ, বলছি যে আপনারা একটু বসুন। যারা যে কোনো কারণে তৃণমূল কংগ্রেসের বাইরে ছিলেন তারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন বাংলায় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির বিকল্প আর কিছু হবে না। তাই সমস্ত কিছু বিভেদ ভুলে তারা আজকের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তারা আজকের আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করতে আজকে প্রস্তুত হয়ে এখানে উপস্থিত হয়েছেন। শয়ে শয়ে মানুষ, এই এলাকার মানুষ, রবীন্দ্রের মানুষ, নেতাজির মানুষ তারা রয়েছেন। আমার মা বোনেদের বলছি, বৃষ্টিতে ভিজেও আপনারা থেকেছেন, আপনারা কেউ এখন চলে যাবেন না। আমাদের দলের স্পোক্সম্যান আমাদের প্রতীকুর রহমান সুন্দরভাবে আপনাদের বোঝালেন। আমার মা বোনেদের বলবো আর একটু দেরি করুন। আমি আপনাদের ঘরের মানুষ, আপনাদের মানুষ, ছোটবেলা থেকে, ছাত্র জীবন থেকে, যুব কংগ্রেস থেকে লড়াই করে আপনাদেরকে সাথে নিয়ে এই নেতাজি রবীন্দ্রকে সবুজ মাটিতে পরিণত করেছি। ঈশ্বর আল্লাহ গডের দয়ায় আপনাদের সবাইকে আমি শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা, নমস্কার, সালাম, অভিনন্দন জানাই। আমার প্রিয় নেত্রী, আমার প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি আমাকে আবার কাকদ্বীপের মাটিতে আপনাদেরকে সামনে রেখে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সামনে রেখে এই লড়াই করবার জন্য দায়িত্ব দিয়েছেন। এ দায়িত্ব আমার নয়, এ দায়িত্ব আপনার আমার সকলের। আমি একা প্রার্থী নয়, এখানে যত মানুষ আছেন রামচন্দ্রনগর হাসপাতাল মোড়ে আমার নেতাজি রবীন্দ্র রামগোপালপুরের মানুষ, আপনারা সকলেই প্রার্থী, সকলেই বিধানসভার প্রার্থী, সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী। আমি আপনাদের প্রতীক মাত্র, ঘাসের উপর ছোড়া ফুলে আমি আপনাদের প্রতীক। আপনারা সকলে উৎসবের মেজাজে ছেড়ে দিন নির্বাচন কমিশন, ছেড়ে দিন বিজেপি, ওদের যত ফরমান আসুক, আমরা সব ফরমানকে ভাঙচুর করে আমরা 29শে এপ্রিল যে রেকর্ড করব সেই রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা সকলে তুলে দেব। এই কথা আমি বলতে এসেছি। আমাদের প্রিয়, আমাদের এরাদ আলী বাবু যে কথা বলেছেন অত্যন্ত মূল্যবান কথা। আমার প্রতিকুর ভাই, ছাত্র নেতা, যুব নেতা, তৃণমূল কংগ্রেসের রাজ্যের স্পোক্সম্যান অর্থাৎ মুখপত্র, আপনাদের সামনে বিভিন্নভাবে আপনাদের বোঝাবার চেষ্টা করেছেন এই নির্বাচনের আসল তথ্য কি। আমরা কেউ সিপিএম নয়, আমরা কেউ বিজেপি নয়, আমরা কেউ কংগ্রেস নয়, আমরা কেউ আইএসএফ নয়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরকে বিজেপি স্তব্ধ করতে চায়। এদের সাহায্য নিয়ে আমরা এদের হাত ধরবো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশের একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিলে গোটা ভারতবর্ষে
আর কেউ প্রতিবাদ করার থাকবে না। এটাই আমাদের সকলের মাথায় রাখতে হবে। আপনাদের এই কথা বলতে এসেছি আমি, তাই আপনাদের বলতে চাই সব ভুলে গিয়ে আসুন আমরা ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলমান তাহারই প্রাণ, এটা মাথায় রেখে আমরা আমাদের কাজ করব। তাই আমি আর কথা বাড়াবো না, আমি আপনাদের কাছে এই প্রার্থনা করে যাব, এই নির্বাচন লক্ষ্মীর ভান্ডার বাঁচিয়ে রাখার নির্বাচন, এই নির্বাচন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার নির্বাচন, এই নির্বাচন জন্মের আগে থেকে মৃত্যুর পর কৃষক বন্ধু থেকে আরম্ভ করে বিনামূল্যে রেশন থেকে আরম্ভ করে সব রক্ষা করবার ভোট, এই নির্বাচন, এটা মাথায় রাখতে হবে। তাই আমি আপনাদের সবাইকে শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা নমস্কার সালাম জানিয়ে আমাদের প্রিয় নেতা প্রতিকুর বাবুর হাত ধরে আমরা সকলে আছি। পঞ্চায়েত সমিতি সভাপতি মদন মোহন হালদার, আমাদের সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র সভাপতি প্রীতম থেকে আরম্ভ করে সব নেতারা আছেন। আমি কারোর নাম ধরে সময় নষ্ট না করে এখনই জয়েন করার পর তারপর কাউসার শেখ মহাশয় সবার কাজ রীতি অনুযায়ী তিনি সমাপ্ত করবেন। তাই আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে আমি শ্রদ্ধা প্রণাম সালাম অভিনন্দন জানিয়ে আমার কথা আমি এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মনোরম বাগরা জিন্দাবাদ, প্রতিকুর্তা জিন্দাবাদ, বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। হ্যালো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, মনোরম বাগরা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, মনোরম বাগরা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, মনোরম বাগরা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, প্রতিকুর রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, প্রতিকুর রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আরো অনেকেই আছেন নিচে, সবাইকে উপরে স্টেজে তোলা যাচ্ছে না। প্রচুর প্রচুর আছে এইখানে। আজান চলছে, আজান চলছে, মাইক বন্ধ করতে হবে। বেশপুকুর বুথ থেকে এখন যারা জয়েন করবেন, বেশপুকুর বুথ থেকে বন্দে
What?